ট্রেইটার হব বলেই আমি ট্রেইটার হতাম। কথাটি বলেছিলেন মহানায়ক বিপ্লবী রাসবিহারী বসু চন্দননগর ডুপ্লে কলেজের প্রিন্সিপাল চারুচন্দ্র রায়কে, এবং এটা আমরা জানতে পারি আর একজন বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষের জবানবন্দি থেকে। এই বইখানি কয়েকজন বিখ্যাত মানুষের জবানবন্দিতে সমৃদ্ধ। বইয়ের নাম আমি রাসবিহারীকে দেখেছি, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। লেখক নারায়ণ সান্যাল, প্রকাশক বামাচরণ মুখোপাধ্যায়। প্রকাশিত হয়েছে করুণা প্রকাশনী থেকে এবং প্রথম প্রকাশ 1973 এর মে মাসে। যাদের জবানবন্দিতে সমৃদ্ধ এই বইখানি তারা হলেন শ্রীশচন্দ্র ঘোষ, জিতেন্দ্রমোহন চট্টোপাধ্যায়, মতিলাল রায়, বসন্ত বিশ্বাস, সুনীলচন্দ্র ঘোষ, যমুনা বাই এবং স্বয়ং লেখক। বইখানি লেখক লিখতে শুরু করবার পর এক সময় ওনার মনে হয়েছিল এত তথ্য নির্ভর লেখা প্রায় অসম্ভব লাগছিল ওনার কাছে। কিন্তু কিছুদিন পরে লেখকের বিশিষ্ট জাপানি সাংবাদিক বন্ধু ওকোবরির অনুরোধে লেখক বইখানি শেষ করেন। আপনাদের একটা ব্যক্তিগত কথা বলি, খুব ছেলেবেলাতেই আমার বাবার ইচ্ছায় নারায়ণ সান্যালের বই পড়া আমার শুরু হয়েছিল। পড়তে পড়তে একদিন হঠাৎ আবিষ্কার করেছিলাম যে আমার সমস্ত পৃথিবী একদিকে আর একদিকে এই লেখক। মানে কী যে প্রিয় লেখক, কি বলবো আপনাদের। শুধু আমার নয়, কিন্তু আমাদের বাড়ির সকলেরই প্রিয় হয়ে উঠেছিলেন। কিছুদিন আগে এই অডিও স্টোরিগুলো দেখে আমার মনে হলো যে আমি যদি আমার এই প্রিয় লেখকের কিছু বই যদি শোনাতে পারতাম, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু চ্যানেলটা খুলে ফেললাম। তবে একটা কথা আমি বারবার বলবো, নারায়ণ সান্যালের কোনো বই শুনে সম্পূর্ণ রসাস্বাদন করা যায় না। আপনারা পড়বেন, পড়ার কোনো বিকল্প নেই। যাই হোক, শুরু করছি প্রথম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনবেন শ্রীশচন্দ্র ঘোষের জবানবন্দি। এমন একটা বিচিত্র মামলার সাক্ষী দেবার জন্য আমাকে কেন ডাকা হলো তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, মামলার বিষয়বস্তুটা আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে এটা ওয়ান ম্যান এনকোয়ারি কমিশন। অনারেবল জাস্টিস শ্রী পাঠক একটা এনকোয়ারি করতে বসেছেন। আমার বন্ধু রাসবিহারী বোস নাকি 1945 সালে একটা আর্জি পেশ করেছিল। ঘটনাটা জাপানে ঘটে। মৃত্যুশয্যায় রাসবিহারী নাকি অন্তিম বাসনা জানিয়েছিল ভারতবর্ষ স্বাধীন হলে তার চিতাভস্য যেন ভারতে এনে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। ওটুকু মেনে নেওয়া উচিত কি অনুচিত সেটাই বর্তমানে তদন্তের বিষয়বস্তু। দেখুন, রাসবিহারী আমার বন্ধু। সে আজ থেকে 18 বছর আগে আদৌ কোনো আবেদন করেছিল কি না আমার তা জানার কথা নয়। তার আগেই আমি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলাম। আমার কাছে ওই আবেদন একটা হেয়ারসে। আপনারা বলছেন তাই শুনছি, সুতরাং ও বিষয়ে আমার কোনো মতামত প্রকাশ করা ঠিক হবে না। তবে সমন সদন থেকে ফিরে এসে এই কাঠগড়ায় যখন দাঁড়িয়েছি তখন আমি আমার বক্তব্য নিশ্চয়ই পেশ করব। আবেদনকারী যদি আদৌ সে আবেদন করে থাকে তো আবেদনকারী সম্বন্ধে আমি যেটুকু জানি তা আপনাদের জানাবো। অনারেবল জাস্টিস শ্রী পাঠক যাতে একটা ন্যায়সঙ্গত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেন। আগে হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্না মিথ্যা বলিব না। আপনারা আমাকে চেনেন না, হয়তো নামই শোনেননি, তাতে ক্ষতি নেই। আমার কথা তো এ বিচার্য মামলার বিষয়বস্তু নয়। যার কথা শুনবার জন্য আমাকে ডাকা হয়েছে সেই রাসুকে, মানে বিপ্লবী রাসবিহারীকে আমি খুব ভালোভাবেই চিনতাম। একেবারে বাল্যকাল থেকেই চিনতাম। ও আমার চেয়ে বছরখানেকের বড় ছিল, সেটা আমি ধর্তব্যের মধ্যেই ধরিনি কোনো দিন। ও ছিল আমার রাসু আর আমি ছিলাম ওর শিরে। আমাদের বন্ধুত্ব সে প্রাক কোশি যুগ থেকে, বলতে পারেন ঘুণসি যুগ থেকে। অর্থাৎ মাজায় তখন আমরা কোশি বাঁধতেও জানতাম না। রাসুর বাবা বিনোদ বিহারী বসুমশাইকে আমি ডাকতাম জ্যাঠামশাই বলে। আসলে সম্পর্কটা ছিল এই রকম,
আমার কাকা বামাপদ ঘোষ আর রাসুর বাবা বিনোদ বিহারী ছিলেন আপন ভাইরা ভাই। পাড়ালে বিঘাটি গ্রামের নবীনচন্দ্র সিংহমশায়ের দুটি কন্যাকে দুজনে বিবাহ করেছিলেন। বড় বোন ভুবনেশ্বরী ছিলেন রাসুর গর্ভধারিণী জননী, আর ছোট বোন ব্রজেশ্বরী বা ব্রজসুন্দরী ছিলেন আমার নিজের কাকিমা। বিনোদ বিহারীর আদিনিবাস ছিল বর্ধমানের সুবলদহ গ্রাম, দামোদরের ধারে। রাসুর যখন বছর 4 বয়স তখন ওর মা ভুবনেশ্বরী মারা যান। রাসুর একটি সহোদরা বোনও ছিল, সুশীলা। মাতৃহারা দুটি ছেলে মেয়েকে নিয়ে বিনোদ বিহারী বিপদেই পড়লেন। ওই সময়ে চন্দননগরের যোগীন্দ্রনাথ বসু মশাইয়ের মাধ্যমে বিনোদ বিহারী আর বামাপদ চন্দননগর রেল স্টেশনের কাছে ফটকগোড়ায় এক লপ্তে একখণ্ড জমি কিনে ফেলেন। দুই ভাইরা ভাই একই সঙ্গে চক মেলানো বাড়ি বানালেন। এক অংশ বিনোদ বিহারীর, অপর অংশ বামাপদর। শেষোক্ত অংশ আবার দুই ভাগে বিভক্ত। একদিকে থাকতেন আমার বাবা বিরাজকৃষ্ণ এবং অপর অংশে কাকা বামাপদ। তাই বলি আমাদের বন্ধুত্বটা ঘুণসি যুগ থেকে। বিনোদ বিহারী অবশ্য চন্দননগরে থাকতেন না, তিনি সিমলা কমিশনারিয়েটের ছাপাখানায় কাজ করতেন। 9 মাসে 6 মাসে বাড়ি আসেন। অল্প বয়সে স্ত্রী বিয়োগ হওয়ায় দ্বিতীয়বার বিবাহ করেছিলেন তিনি। চন্দননগরে থাকতেন রাসুর বিমাতা। রাসু আর সুশীলা কখনো কখনো থাকত সুবলদহে, রাসুর দিদিমণি বিধুমুখীর কাছে। বিধুমুখী বাল্য বিধবা। তিনি ছিলেন রাসুর ঠাকুরদা কালীচরণ বসু মশায়ের ভ্রাতৃবধূ। রাসুর মা স্বর্গে গেলে ওই দুটি শিশুকে তিনি বুকে তুলে নিয়েছিলেন। কিন্তু বিনোদ বিহারী যখন চন্দননগরে চলে এলেন তখন রাসু আর সুশীলাকেও চলে আসতে হলো গ্রাম ছেড়ে শহরে। এবার ওরা আশ্রয় পেল রাসুর আর এক মাসিমা বামা সুন্দরীর কাছে। বামা সুন্দরীর স্বামী মানে রাসুর মেশো চন্দননগরেই থাকতেন, তাই ওদের বাল্যকালের অনেকটা কেটেছে ওই বামা সুন্দরীর স্নেহচ্ছায়। অতদিন আগেকার সব কথা আমার স্পষ্ট মনে নেই, আবঝা আবঝা মনে পড়ে সব কথা। আমাদের বাড়িটা তখনও একতলা, রাসুদের বাড়িটাও তাই। চন্দননগরের স্কুলে ভর্তি হলাম আমরা। রাসু আমার চেয়ে 1 ক্লাস উঁচুতে। পড়াশুনোয় ওর মন ছিল না, ডান পিঠের একশেষ। আমার চেয়ে তার দৈহিক ক্ষমতা অনেক বেশি ছিল। আমি ছিলাম রাসুর সাকরেদ। মায়ের কথা ওর মনে পড়তো না, মায়ের প্রসঙ্গ উঠলেই ও কেমন যেন নিভে যেত। নতুন মা সংসারে আসার পর আর কেউই বসবাড়ির বড় বউয়ের কথা তুলতেন না, বোধ করি ছোট ছোট দুটি শিশুর কথা ভেবেই। অথবা হয়তো ওরা আড়ালে চোখের জল ফেলতেন, আমরা জানতে পারতাম না। মোট কথা ভুবনেশ্বরী মুছে গিয়েছিলেন বসবাড়ি থেকে। প্রসঙ্গত একটা কথা বলি, মহাবিপ্লবী রাসবিহারী বসুর তো 8-10 খানি জীবনী আছে, কিন্তু আপনারা কোথাও তার গর্ভধারিণী জননীর নামটা দেখেছেন? আমি তো দেখিনি। মাত্র 18 বছর বয়সে তিনি 2 হাতের খেলা শেষ করে ওপারে চলে গিয়েছিলেন। তার নামটা সবাই ভুলে গেছে, কিন্তু ওই 18টি বসন্তের ভিতরেই তিনি এমন একটা কাজ করে গিয়েছিলেন যা কোটি কোটি ভারতীয় নারী যুগ যুগ ধরেও পারেনি। তিনি রাসবিহারীকে এনে দিয়েছিলেন এই পৃথিবীতে। আজ আপনারা তার নামটা প্রথম শুনলেন হয়তো, আমি তো ছাপার অক্ষরে তার নামটা ইতিপূর্বে কখনো দেখিনি। তা সে যাই হোক, তাকে প্রণাম করুন, তিনি ভুবনেশ্বরী দেবী। আমি তাকে না, আমার কথা থাক। আপনারা রাসবিহারীর কথা শুনতে চান তো? আমার কথা নয়। কোথা থেকে শুরু করি? আচ্ছা, 1904-এর একটি দিনের কথা বলি। কলেজের দিকে যতই এগিয়ে আসছেন ততই গতি শ্লথ হয়ে আসছিল বামাপদর। ফটকগোড়ার বাড়ি থেকে ডুপ্লে কলেজ বড় জোর 1/2 ঘন্টার পথ। অন্তত বামাপদ যে দ্রুতগতিতে হাঁটতে অভ্যস্ত, তাতে 1/2 ঘন্টার ভিতরই তার লক্ষ্যস্থলে পৌঁছানোর কথা। কিন্তু যতই কলেজের কাছে এগিয়ে আসছেন ততই যেন তার পদযুগল দেহভার বইতে চাইছে না। ক্লান্তি তার দৈহিক নয়, ক্লান্তি তার মানসিক। ওই ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্রের মুখোমুখি দাঁড়াবার মতো সাহস তিনি মনে মনে সঞ্চার করে উঠতে পারছিলেন না।
মা বোড়াইচণ্ডী জানেন বাঁদরটা আসলে কী করেছে। বিনোদ তার যেমন কাণ্ড, নিজে দিব্যি বিদেশে চাকরি করছেন আর তাকে করে গেছেন ওই ডানপিটে ডাকাতটার লোকাল গার্জেন। অপরাধ করলো একজন আর সমন পেলেন ছাপোষা মানুষ ওই বামাপদ। যত সব। ফটোগোড়া থেকে বাগবাজার পর্যন্ত হনহন করে চলে এসেছিলেন মনে মনে বাঁদরটার 14 পুরুষ উদ্ধার করতে করতে। আরলিয়া দুর্গের কাছাকাছি আসতেই উৎসাহ নিভে গেল তার। রুদা বেনারসের কাছে ডাইনে মন নিয়ে ধীরে ধীরে চললেন কলেজের দিকে। 12 দুয়ারি ক্লক টাওয়ারের কাছে মুখটা উঁচু করে দেখলেন 10:30 বাজে। এতক্ষণে ছাত্ররা সবাই যে যার ক্লাসে বসে পড়েছে। অধ্যক্ষ চারুচন্দ্রকে বামাপদ ইতিপূর্বেও দেখেছেন কলেজে সুরিত সম্মিলনে সভাতে একাধিকবার। রাশভারী লোক, তার চরিত্রে কি যেন একটা আছে যাতে তার চোখে চোখ রেখে কথা বলা যায় না। মনে হয় লোকটা অনেক দূরে, অনেক উঁচুতে। সে দূরত্ব শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমারে শুধু নয়, সে দূরত্ব ব্যক্তিত্বের। কতই বা বয়স চারুবাবুর? বছর 35 হবে, অর্থাৎ বামাপদর চেয়ে বছর 5-7 বেশি হতে পারে। কিন্তু তফাতটা তো বয়সের নয়, তফাতটা হলো ডুপ্লে কলেজে FA ক্লাস পর্যন্ত পড়ানো হয় বলে গৌরবে ওর নাম কলেজ। প্রায় বছর 40 আগে চন্দননগরের বুকের উপর এই প্রতিষ্ঠানটি স্থাপনা করেছিলেন ফাদার বার্থ। সে আমলে এর নাম ছিল একল ডে সান্টা মারিয়া। মাতা মেরির নামে উৎসর্গীকৃত এই বিদ্যায়তনের পরিচালনভার পাদ্রীদের হাত থেকে ফরাসি সরকার গ্রহণ করেছিলেন বছর 20 আগে। মাত্র 3 বছর আগে, যে বছর ওই বাঁদরটা এখানে এসে ভর্তি হলো, অর্থাৎ 1901 সালে সরকার এই স্কুলে FA ক্লাস খুললেন। ফলে স্কুল হলো কলেজ, আর তার নাম হলো ডুপ্লে কলেজ। অধ্যক্ষ চারুচন্দ্র রায় তখন থেকেই আছেন এ কলেজের কর্ণধার হয়ে। ডেপুটি ডাইরেক্টরের ঘরের সামনে টুলে বসে আছেন একজন ভোজপুরি দারোয়ান। বামাপদ চন্দননগরেরই বাসিন্দা। তিনি জানেন ডেপুটি ডাইরেক্টর শব্দের অর্থ প্রিন্সিপাল। বিশ্ববিদ্যালয়ে যেমন চ্যান্সেলরকে খুঁজে পাওয়া যাবে না, ভাইস চ্যান্সেলররাই সেখানে সব রকম ভার্চু ভাইসের দণ্ডমুণ্ডের কর্তা, এখানেও তেমনি এই ডেপুটি ডাইরেক্টরই সর্বেসর্বা। ডাইরেক্টর আছেন খাতা কলমে, তিনি ফরাসি চন্দননগরে ডাইরেক্টর জেনারেল কাম অ্যাডমিনিস্ট্রেটর। বর্তমানে অর্থাৎ এই 1904 সালে যিনি হচ্ছেন ডক্টর মারাত্রে। চারুচন্দ্র হচ্ছেন কলেজের ডেপুটি ডাইরেক্টর অর্থাৎ প্রিন্সিপাল। এক চিলতে কাগজে বামাপদর নাম লিখে নিয়ে দারোয়ানটি ভিতরে গেল খবর দিতে এবং পর মুহূর্তেই ফিরে এসে পর্দাটা উঁচু করে ধরে বললে, যাইয়ে। বামাপদ শেষবারের মতো কোঁচার খুঁটে মুখটা মুছে নিয়ে ছাতাটা বগল দাবা করে গুটি গুটি ভিতরে প্রবেশ করলেন এবং যুক্তকর কপালে ঠেকিয়ে বললেন, নমস্কার স্যার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? প্রকাণ্ড টেবিলের অপর প্রান্তে বসে আছেন অধ্যক্ষ চারুচন্দ্র রায়। সোনালি চশমার ভিতর দিয়ে একজোড়া মর্মভেদী দৃষ্টি। কি একটা কাগজে লিখছিলেন তিনি। কলমটা চেয়ারের দিকে নির্দেশ করে শুধু বলেন, বসুন। উপবেশন তো নয়, চেয়ারের যুপকাষ্ঠে আত্মদান করলেন বামাপদ। কলমটা রেখে চারুচন্দ্র প্রশ্ন করেন, রাসবিহারী আপনার ভ্রাতুষ্পুত্র? বামাপদ তৎক্ষণাৎ অপরাধ স্বীকার করে বলেন, না স্যার। না, কিন্তু সে তো আপনারই ওয়ার্ড। ওয়ার্ড? ওয়ার্ড কি? বামাপদ তার সীমিত ইংরেজি জ্ঞানের লগিতে আর এক বাঁও পান না। ওয়ার্ড মানে কি ভাইপো? হাত দুটি গরুর পক্ষীর ভঙ্গিতে একত্র করে বামাপদ নির্বাক রইলেন। টানা পাখার ক্যাঁচ কোঁচ শব্দটা মুখর হয়ে উঠল। চারুচন্দ্র চশমা জোড়া নাক থেকে খুলে টেবিলের উপর রাখতে রাখতে বললেন, বলছিলাম কি, আপনিই তো তার লোকাল গার্জেন? আগে হ্যাঁ, তা বলতে পারেন। অথচ সে আপনার ভ্রাতুষ্পুত্র নয়? আগে না, শিরে হচ্ছে আমার আপন ভাইপো। শ্রীশচন্দ্রের কথা হচ্ছে না, রাসবিহারী আপনার কে হয়? রাসুর বাপ আমার ভাইরা ভাই স্যার। চারুচন্দ্র চশমা জোড়া আবার নাকের উপর চড়াতে চড়াতে বলেন,
কিছু মনে করবেন না বামাপদবাবু, ওই শিরে রাসু এই সব শব্দগুলো আপনারা ব্যবহার না করলেই আমি খুশি হব। বালক মনে নিজের নামের উপর একটা মমতা থাকে। নামের মর্যাদা রাখতে মানুষের প্রাণ পর্যন্ত বিসর্জন দেয় জানেন তো। মানে পিতৃদত্ত নামের ভিতরেই শিশুরা একটা ব্যঞ্জনা খুঁজে পায়, সেগুলি অপভ্রংশ করলে সেই ব্যঞ্জনাটা হারিয়ে যায়। বামাপদ মনে মনে বাঁদরটার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের শ্রাদ্ধর আয়োজন করতে করতে প্রকাশ্যে হাসি মুখে বলেন, আগে হ্যাঁ সে তো বটেই। বলছিলাম কি, ওই শ্রীমান রাসবিহারীর পূজ্যপদ পিতৃদেব শ্রীযুক্ত বিনোদ হচ্ছেন আমার ভাইরা ভাই। পারলা বিঘাটি গ্রামে শ্রীযুক্ত নবীনচন্দ্র সিংহ মহাশয়ের দুটি কন্যাকে আমরা দুজন বিবাহ করেছিলাম। ফলে শ্রীমান রাসবিহারীর মেসমশাই হই আমি। বুঝলাম। তা বিনোদ বিহারী মশাই কোথায়? ছাত্রীর পিতা? তিনি সিমলা কমিশনারেটে ছাপাখানায় চাকরি করেন, এখানে থাকেন না। তার পিতৃদেব অর্থাৎ শ্রীমান রাসবিহারীর পিতামহ শ্রীযুক্ত কালীচরণ বসু মশাই অবশ্য বর্তমান, কিন্তু তিনি বৃদ্ধ, অধিকাংশ সময় ওদের দেশ সুবলদহে থাকেন। তাই বাধ্য হয়ে আমাকে লোকাল গার্জেন করা হয়েছে স্যার। ও, আপনার বাড়িতেই থাকে রাসবিহারী? না, ও থাকে ওর মাসিমার বাড়ি। তা আপনি তো তার মেসোমশাই, মাসিমার বাড়ি তো আপনারই বাড়ি। আগে না স্যার, সে অন্য একজন মেসোমশাই। বুঝলাম। তা রাসবিহারীকে সঙ্গে করে আসতে বলেছিলাম যে, একা এসেছেন কেন? বামাপদ গলাটা সাফা করে নিয়ে বলেন, কি করব বলুন, কাল স্কুল ছুটির পর থেকে রাসু মানে ওই শ্রীমান রাসবিহারী বেমালুম নিরুদ্দেশ। চারুচন্দ্র একটু চঞ্চল হয়ে পড়েছেন মনে হলো, তবু সংযত হয়ে সংক্ষেপে বলেন, রাসবিহারীকে কলেজে আমি রাখতে পারবো না বামাপদবাবু। তার বাবাকে আপনি জানিয়ে দিন, এখান থেকে ওর নাম কাটিয়ে দেওয়া হবে। সে কি করেছে? ইতিহাসের শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী সাহেবকে প্রহার করেছে। মামাপদ স্তম্ভিত। মাদুরটা যে একটা কাণ্ড বাঁধিয়ে বসেছে এটা আশঙ্কা করাই ছিল, না হলে ছাত্রের লোকাল গার্জেন সমন পেতেন না। হতভাগা ছেলেটা সারা রাত বাড়ি ফেরেনি শুনেও বুঝেছিলেন অপরাধ রীতিমতো গুরুতর, কিন্তু সেটা যে এমন আকাশচুম্বী হতে পারে তা ছিল বামাপদ দুঃস্বপ্নেরও অগোচর। তিনি দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারলেন না। বুঝলেন, ওর বাবাকে আপনি চিঠি লিখে জানিয়ে দিন মিড সেশনে এখন অন্যত্র ভর্তি হতেও পারবে না। একটা বছরও নষ্ট হলো ছেলেটার। বামাপদের মনে হলো লোকাল গার্জেন হিসেবে একবার প্রিন্সিপালের দয়া ভিক্ষা করা শোভন হবে। চারুবাবুর কথার মধ্যেও যেন একটা ইঙ্গিত রয়েছে যে ছাত্রটির গোটা বৎসরটা লোকসান করানো তার মনোভূত নয়। তাই একবার শেষ চেষ্টা করে দেখেন। ওকে অন্য কোনো শাস্তি দেওয়া যায় না স্যার? কি করে দেব, সে তো এলোই না আপনার সঙ্গে। তবু ও যে নিতান্ত ছেলে মানুষ। ছেলে মানুষ সম্বন্ধে ওইটাই শেষ কথা বলে আমি মানি না। বামাপদ হালে পানি পান না, বলেন, আজ্ঞে? When you say boys will be boys, you forget to add boys will be men. অগত্যা উঠে পড়েন বামাপদ, করজোরে বলেন, তাহলে চলি স্যার? না, বসুন। আচ্ছা, রাসবিহারীর বাড়িতে ব্যবহার কেমন? মা ভাই বোনের সঙ্গে কেমন ব্যবহার করে? ওর মা নেই, এক সহোদরা ভগ্নী আছে সুশী, মানে শ্রীমতী সুশীলা সুন্দরী, আর বইমাত্রেও এক ভাই আছে ঘেঁটু। মাপ করবেন, সে নিতান্ত শিশু। তার পিতৃদত্ত ব্যঞ্জনওয়ালা নামটা আমার ঠিক স্মরণে হচ্ছে না এখন। চারুচন্দ্র একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন বোধ হয়। বললেন, মা নেই, বাপ বিদেশে, মানুষ হচ্ছে মাসির বাড়ি, অথচ সেই মাসি যিনি আপনার স্ত্রী নন। আগে না স্যার, আমি হচ্ছি ওর আপন মেসো। ও আছে ওর বিমাতার বোন বামা সুন্দরীর কাছে। বুঝলাম। তা এদের সঙ্গে সে কেমন ব্যবহার করে?
বিমাতার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, পরিবারের অন্যান্য গুরুজনদের সঙ্গে রাসবিহারীর ব্যবহারটা কেমন? বামাপদ এতক্ষণে বিষোদ্গার করবার সুযোগ পান। বলেন, অতি হারামজাদা বকাটে ছোকরা স্যার, পড়াশোনার নামগন্ধ নেই, দিন রাত শুধু বদমাইশি করে বেড়ায়। এর গাছের আম, ওর গাছের লিচু, তার পুকুরের মাছ। নিজের তো পরকালটা ঝরঝরে করে ফেলেছে, আর এখন শিরেটাকে শেষ করছে। ওকে আর শোধানো যাবে না স্যার। ম্লান হেসে চারুচন্দ্র বললেন, বুঝলাম। আচ্ছা, এবার আসুন আপনি। যুক্তকর কপালে ঠেকিয়ে বেরিয়ে আসেন বামাপদ এবং ঘরের বাইরে এসেই দেখেন শ্রীমান শিরে খাপটি মেরে দাঁড়িয়ে আছে। ওকে বাইরে আসতে দেখে ঘনিয়ে এসে বলে, রাসু এসেছে কাকা? কই? ওই যে। হ্যাঁ, থামের আড়ালে দাঁড়িয়ে আছে রাসু, রাসবিহারী। এক মাথা অবিন্যস্ত ঝাঁকড়া চুল, হাঁটু পর্যন্ত ধুলোর প্রলেপ, রাত্রি জাগরণে চোখ দুটো টকটকে লাল। বামাপদ ৮২ শিক্ষা ওজনের একটি থাপ্পড় বসানোর শুভ উদ্দেশ্য নিয়ে হাতটা তুলেছিলেন, কিন্তু মাঝপথেই থেমে পড়তে হলো তাকে। পিছন থেকে শুনলেন বজ্রগম্ভীর নির্ঘোষ, ওকে ভেতরে নিয়ে আসুন। পর্দা সরিয়ে স্বয়ং চারুচন্দ্র বের হয়ে এসেছেন। বোধ করে শ্রীশের কণ্ঠস্বরও কানে গিয়েছিল তার। প্রিন্সিপালের ঘরের ভিতর বামাপদ পুনরায় বসে পড়েছেন তার আসনে, চারুচন্দ্র তার নির্দিষ্ট চেয়ারে। শ্রীশচন্দ্র পর্দার উপরে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে আছে, আর অধ্যক্ষের টেবিল ঘেঁষে দাঁড়িয়ে আছে ১৭ বছরের একটি সতেজ শালের চারা, অপরাধী স্বয়ং। চওড়া কাঁধ, পুষ্ট হাতের গুলি, বোতামহীন কামিজের তলায় অধবাস নেই, দেখা যাচ্ছে বুকের পাটা। হঠাৎ দেখলে বয়সের তুলনায় তাকে বড় বেশি বড় মনে হয়। চোখ দুটি উজ্জ্বল, সর্বাবয়বে একটা দার্ঢ়, একটা উদ্ধত ভঙ্গিমা। বর্তমানে সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বটে, যেন তবু ওর চরিত্রগত সেই দার্ঢ় ঢাকা পড়েনি। টানা পাখার একঘেয়ে আওয়াজ ছাড়া চরাচর স্তব্ধ। হঠাৎ বজ্রগম্ভীর স্বরে প্রশ্ন করেন চারুচন্দ্র, কামাল উদ্দিন সাহেবের গায়ে হাত তুলেছে কেন? আয়ত দুটি চোখ তুলে কিশোর পূর্ণ দৃষ্টিতে একবার দেখল চারুচন্দ্রের দিকে। পরক্ষণেই আনত হয়ে পড়ে তার দৃষ্টি। অস্ফুট সুরে বলে, আমি তো তার গায়ে হাত তুলিনি স্যার। না, হাত তুলনি, তার হাত থেকে বেতটা কেড়ে নিয়েছিলে শুধু। মৌনতা যদি সম্মতির লক্ষণ হয়, তবে বলতে হবে অভিযোগটা অপরাধী স্বীকার করে নিল। এবং তার গায়ে কালি ঢেলে দিয়েছিলে। এবার আবারও মুখটা তোলে, আবার অস্ফুটে বলে, দূর থেকে স্যার। চারুচন্দ্র এবার ভাষা হারিয়ে ফেলেন। ইংরেজি ছাড়া ফার্স্ট আর্টস ক্লাসে তিনি লজিকের ক্লাস নেন। গায়ে হাত না তোলার যে যুক্তি ওই ছেলেটি এইমাত্র পেশ করেছে তা ভাববার। শিক্ষকের নির্দেশ মতো সে ডান হাতটা পেতে দিয়েছিল। প্রথম বেতটা পড়তেই সে সেটা ধরে ফেলে এবং কেড়ে নেয়। অতঃপর দূর থেকে কালির দোয়াতটা পূজ্যপদ মাস্টার মহাশয়ের পিরান লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে সে ক্লাস ছেড়ে চলে যায়। সারা রাত তার সন্ধান পাওয়া যায়নি এবং আজ সকালে এসে সওয়াল করছে, দূর থেকে স্যার। না, ভক্তিভাজন শিক্ষকের গাত্র স্পর্শ করার কোনো এভিডেন্স নেই। কিন্তু চারুচন্দ্র মুহূর্ত পরে তিনি পুনরায় বজ্র গম্ভীর স্বরে বলেন, দূর থেকেই বা তুমি কালের দোয়াতটা ওর গায়ে ছুঁড়ে মারলে কেন? রাসবিহারী এবার নিরুত্তর। কি হলো, জবাব দাও, বলো, তোমার কি বলার আছে? উনি স্যার আমাকে রাসব বলেন কেন? কি বলেন? রাসব, উনি বরাবর আমাকে ডাকেন রাসব বলে। চারুচন্দ্র বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, ক্লাসে এত ছেলে থাকতে তোমার নামটাই বা উনি বিকৃত করেন কেন, তা বলতে পারো? না স্যার, এটা ওর স্বভাব। উনি সবাইকে অমন বিশ্রী নামেই ডাকেন। মকরকেতনকে ডাকেন মর্কট বলে, অংশুমানকে ডাকেন অনুড্ডান বলে, বারীন্দ্রকে ডাকেন বাদরেন্দ্র বলে। চারুচন্দ্র চশমা জোড়া চোখ থেকে খুলে কাচটা মুছতে থাকেন। বামাপদ সুযোগ পেয়ে এতক্ষণে ফোড়ন কাটেন। এটা কিন্তু ঠিক নয় স্যার, শিশু মনে পিতৃদত্ত নামের একটা থাকে, কি বলে ভালো, ওই একটা কি ব্যঞ্জন
চারুচন্দ্র বিনা চশমাতেই তার দিকে একবার মর্মভেদী দৃষ্টিতে তাকালেন। বামাপদর সব গুলিয়ে গেল। চারুচন্দ্র চশমা জোড়া নাকে চড়িয়ে অপরাধের দিকে ফিরে বলেন, তাই বলে তুমি ওর গায়ে কালি ঢেলে দেবে? রাসবিহারী এতক্ষণে সহজভাবে বলে, শুধু সেজন্য তো নয় স্যার, উনি বাঙালি জাতটাকেই অপমান করেছেন, তাই আমার মাথা ঠিক ছিল না। কি বললে? বাঙালি জাতটাকে অপমান করেছেন মানে? উনি বললেন, মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে বখতিয়ার খিলজি এদেশ জয় করেছিল, কারণ বাঙালিরা সব ভেরুয়া ছিল। এটা কি বিশ্বাসযোগ্য? তীক্ষ্ণ দৃষ্টিতে চারুচন্দ্র দেখছিলেন অপরাধে কিশোরটিকে। বললেন, তাই তো লেখা আছে ইতিহাসে। ও তো স্যার যারা জিতেছিল তাদের লেখা ইতিহাস। উত্তরোত্তর বিস্মিত হচ্ছেন তীক্ষ্ণদী চারুচন্দ্র। বলেন, কিন্তু কামাল উদ্দিন সাহেবও তো বাঙালি, তিনি মিছিমিছি কেন স্বজাতের অপমান করবেন? রাসবিহারী অবাক হয়ে বলে, কামাল উদ্দিন স্যার বাঙালি নয়? 5 পুরুষে তিনি তো এই হুগলি জেলাতেই বাস করছেন বলে শুনেছি। হুগলি জেলাটা তো এই বাংলাদেশেই, তা জানো তো? এবার আর রাসবিহারী হালে পানি পায় না। চারুচন্দ্রের যুক্তিতে একটা ফাঁক আছে, প্রকাণ্ড ফাঁক, কিন্তু সেটা যে কি তা ওই কিশোর বয়সী অপরাধী ধরতে পারে না। চারুচন্দ্র বলেন, তুমি রমেশচন্দ্র দত্তের বঙ্গবিজেতা পড়েছ? না স্যার। রমেশচন্দ্রের নাম শুনেছ? হ্যাঁ স্যার, তার মহারাষ্ট্র জীবন প্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা পড়েছি। আচ্ছা, বঙ্কিমের কি কি বই পড়েছ? বিন্দু মাত্র চিন্তা না করে অপরাধী বললে, আনন্দমঠ। বিচারক এবার আসন ছেড়ে দাঁড়িয়ে ওঠেন। এ উত্তরের মধ্যে কি অন্যায় স্বীকারোক্তি ছিল বামাপদ তা আন্দাজ করে উঠতে পারেন না, কিন্তু মনে হলো চারুচন্দ্র অপরাধীর দিকে এক পা এগিয়ে এলেন। তারপর কি ভেবে থমকে দাঁড়িয়ে পড়েন। ও পাশে গিয়ে একটা কাঠের আলমারি খুলে বার করে আনেন মরক্কো চামড়ার বাঁধানো একটি বই। অপরাধীর দিকে সেটা বাড়িয়ে ধরে গম্ভীর স্বরে বলেন, বইটা আজ সমস্ত দিনে পড়ে শেষ করো। রমেশচন্দ্রের বঙ্গবিজেতা। সন্ধেবেলায় সুরিত সম্মিলনীতে এসে বইটা আমাকে ফেরত দেবে এবং তখন আমাকে বলবে তোমার কৃতকর্মের জন্য তুমি কামাল উদ্দিন সাহেবের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে প্রস্তুত আছো কিনা। রাসবিহারী বইটা বগল দাবা করে বললে, আমি ক্লাস করব না স্যার? না, তুমি যতক্ষণ তোমার শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইছ ততক্ষণ তোমাকে ক্লাসে বসতে দেওয়া হবে না। এবার তুমি যাও। মামলা অ্যাডজয়েন হয়েছে বুঝে বামাপদ উঠে পড়েন। রাসবিহারী বোধহয় সেটা বুঝতে পারেনি। বলে, সুরিত সম্মিলনী কোথায় স্যার? আমি চিনি না। চারুচন্দ্র একই রকম বজ্র নির্ঘোষে বললেন, আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি, এই ঘর থেকে বেরিয়ে বাঁ দিকে মোড় নেবে, দেখবে বাঁ দিকে চৌকাঠ ধরে তোমার ভাই শ্রীশচন্দ্র থামের আড়ালে লুকিয়ে আছে। তাকে জিজ্ঞেস করো, সে তোমাকে নিয়ে আসবে সুরিত সম্মিলনীতে, সে চেনে। বামাপদ দোদুল্যমান পর্দাটির দিকে তাকিয়ে দেখলেন একবার। অধ্যক্ষ চারুচন্দ্রের মতো রণজ্জিন সাহেবের রশ্মির রেশ যদি তারও দৃষ্টিতে থাকতো তাহলে দেখতে পেতেন পর্দার ও প্রান্তে তার এই অধম ভ্রাতুষ্পুত্রটি একেবারে মা কালীতে রূপান্তরিত হয়ে গেছে। আধ হাত জিভ বার হয়ে পড়েছে তার। সন্ধ্যার একটু আগে বইখানা বগল দাবা করে রাসু এলো সুরিত সম্মিলনীতে। সঙ্গে আছে শ্রীমান শ্রীশচন্দ্র। ফটকগোড়া থেকে কথা বলতে বলতে ওরা দুজন আসছিল সুরিত সম্মিলনীতে। শ্রীশের কাছ থেকে রাসু জেনে নিয়েছিল এই সুরিত সম্মিলনীতে ছেলেরা ব্যায়াম করে, এখানে সুন্দর একটি লাইব্রেরিও আছে। শ্রীশ ওখানে প্রায়ই আসে, ওরা বলে আখড়া। তা সেই আখড়ার গেটটা পার হয়ে প্রাঙ্গণে পা দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে রাসবিহারী। হঠাৎ তার নজরে পড়ে লাইব্রেরির উঠানে একটা বিশ্রী মারামারি হচ্ছে। বছর 20-22 একজন বলিষ্ঠ যুবক একটি শ্যামবর্ণ কিশোরকে ধরে বেধড়ক ঠ্যাঙাচ্ছে। দুজনেরই মালকোচা সাঁটা ধুতি, খালি গা, হাতে চামড়ার দস্তানা। মার খাচ্ছে যে ছেলেটি সে শ্রীশেরই বয়সী, মানে বছর 15 বয়স হবে।
দু হাতে সে নিজের মুখটা আড়াল করতে চাইছে, আর তার প্রহারকর্তা ওই ধেড়ে ছেলেটা নির্মমভাবে ঘুষি মেরে চলেছে। আশ্চর্য, আশপাশে যারা দাঁড়িয়ে আছে কোথায় তারা মারামারিটা বন্ধ করবে তা নয়, হি হি করে হাসছে আর মজা দেখছে। স্থানকাল মুহূর্তে হারিয়ে গেল রাসবিহারীর। কী সূত্রে এই মারামারি, ছোট ছেলেটির কী অপরাধ তা জানবার জন্য কোনো প্রশ্নই জাগল না ওর মনে। অসহায় মারখানেওয়ালা আর একজন উদ্ধত মারনেওয়ালা। বাঁধানো বইটা সে বিদ্যুৎ গতিতে গচ্ছিয়ে দিল শ্রীশের হাতে এবং পর মুহূর্তেই একটা হুঙ্কার দিয়ে সে লাফিয়ে পড়ল মল্লভূমে। এই খবরদার! সঙ্গে সঙ্গে 82 শিক্ষা ওজনের একটা ঘুষি গিয়ে লাগলো ওই বড় ছেলেটির চোয়ালে। যুবকটা তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো। সাধারণ যে কোনো মানুষ রাসুর সে ঘুষি হজম করতে পারত না, মাটি নিত, কিন্তু ওই যুবকটি যেন একটা অসুর। এত বড় ঘুষি খেয়েও সে ভারসাম্য হারায়নি। একটা টাল খেয়ে রাসবিহারী থেকে ফিরল। বয়সে সে রাসুর চেয়ে 5-6 বছর বড়ই হবে। মাথাতেও সে এক বিঘত লম্বা, স্বাস্থ্যও তার ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে বসে রাসবিহারী তো সেসব খেয়ালই নেই। তার চোখের সামনে থেকে তখন দুনিয়া মুছে গেছে। কাল বৈশাখী শিলাবৃষ্টির মতো সে মুষলধারে কিল চড় ঘুষিয়ে বর্ষণ করে চলেছে তার প্রতিপক্ষের উপর। কিন্তু আশ্চর্য, ওই অসতর্ক প্রথম আঘাতটি ছাড়া একটাও তার প্রতিপক্ষের গায়ে লাগলো না। ইতিমধ্যে 4-5 জন এসে জড়িয়ে ধরেছে রাসুকে। কি ব্যাপার হে, এমন বেমক্কা খেপে গেলে কেন তুমি? ভিড়ের মাঝে কে যেন প্রশ্ন করে। রাসু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে তার প্রতিপক্ষ ওই যুবকটিকে কঠিন স্বরে প্রশ্ন করে, ওকে অমনভাবে মারছেন কেন, ছোট ছেলে পেয়ে? যুবকটি জবাব দেয় না। দস্তানা খুলে সে নিজ চিবুকে হাত বোলাচ্ছিল। এবার এগিয়ে আসে ওই শ্যামবর্ণ ছেলেটি যে মার খাচ্ছিল এতক্ষণ। একগাল হেসে বলে, ইয়ে, উনি আমাকে মারছিলেন না মোটেই, আমরা বক্সিং শিখছিলাম। আমি খিলখিল করে হেসে উঠি। রাসু ভায়া চারদিকে তাকিয়ে দেখে। তার চোয়ালে আঘাত লাগেনি, তবু তার চোয়ালে নিম্নাংশটা ঝুলে পড়ে। বেচারা একেবারে নিভে যায়। যুবকটি বলে, তোমার খুশি জোর আছে হে ছোকরা। রাসবিহারী আমতা আমতা করে বলে, ছি ছি, আমি একেবারেই বুঝতে পারিনি, আমাকে মাপ করবেন, আমি একদমই বুঝতে পারিনি। যুবকটি উঠে দাঁড়ায়, বলে, ওটি হচ্ছে না, ওটা আমার ধাতে নেই। আমার নাম নরেন বাড়ুজ্জে, মার খেয়ে হজম করতে শিখিনি। নাও হয়ে গ্লাভস জোড়া পরে নাও। ওই আন্ডারকাটটার জবাব তোমাকে নিতেই হবে ভায়া। রাসবিহারী মুহূর্তকাল ভেবে নিয়ে বলে, কিন্তু আমি তো বক্সিং জানি না। ন্যাকামি করো না, এখনও চোয়ালটা টনটন করছে, নাও। গ্লাভস জোড়া এগিয়ে দেয়। রাসবিহারীর আত্মসম্মানে লাগে বোধ হয়। বলে, আমি লাঠি ধরতে রাজি আছি, বক্সিং আমি জানি না, লাঠি ধরবেন? যুবক জবাব দেবার আগেই এপাশ থেকে কে যেন ভারী গলায় বলে ওঠে, ঠিক হয় নরেনবাবু, আমি দেখছি ছোকরাকে। নরেন্দ্র বললে, বেশ, তুমিই দেখো মুর্তজা, সিঁড়ি নেওয়া চাই, কিন্তু ওকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি যাব একেবারে। রাসু এপাশ ফিরে দেখে একজন 10 জোয়ান দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। হাতে তার প্রমাণ মাপের একখানা তেল পাকানো লাঠি, ঊর্ধ্বাঙ্গে হাতকাটা কামিজ, নিম্নাঙ্গে ব্রিচেস ধরনের পোশাক, টকটকে ফর্সা রং, মাথার চুলগুলো সোনালি। লোকটাকে রাসু জানত না। ও না জানুক, আমি জানতাম। ও হচ্ছে মুর্তজা, দুর্দান্ত লাঠিয়াল। তখন অবশ্য আমিও জানতাম না ওই মুর্তজাই ভবিষ্যতে হবে ঢাকা অনুশীলন দলের দেশ বিখ্যাত লাঠিয়াল পুলিন দাসের গুরু। তবে এইটুকু জানতাম যে মাস্টারমশাই মানে অধ্যক্ষ চারুচন্দ্র বঙ্কিমচন্দ্রের লাঠির উপর প্রবন্ধ পড়ার পর ওকে আমদানি করেছেন এই আখড়ায় আমাদের লাঠি খেলা শেখানোর জন্য। রাসু লাঠি খেলার যত্ন নিয়ে শিখেছিল, কিন্তু তাই বলে একজন প্রফেশনাল ট্রেনারের বিরুদ্ধে? তাই নরেন্দা একেবারে নিদান হেঁকে বসলেন, রাসুকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি যাবেন।
আমার তো হাত পা হিম হয়ে এলো। রাসুর কিন্তু কোনো ভাবান্তর নেই। পিরানটা সে খুলে ফেলল, মালকোচা দিয়ে সাঁটালো ধুতিটা। অকুতভয়ে রাসু দাঁড়ালো তার প্রতিপক্ষের সামনে। নরেন্দ্রনাথ হুঙ্কার দিয়ে ওঠেন, সামাল হো। শুরু হয়ে যায় লাঠি খেলা। মিনিট খানেকের ভিতরেই বুঝতে পারলাম যে রাসুও অনুধাবন করেছে দুর্ধর্ষ লাঠিয়ালের সামনে উপস্থিত হয়েছে সে আজ। কিন্তু লাঠি যারা চালায় তারা মন্ত্রশক্তিতে কাজ করে চলে। রাসবিহারীর মুখে আতঙ্কের কোনো চিহ্ন দেখলাম না। দুর্বার গতিতে সে উপর্যুপরি আঘাত করে চলেছে মুর্তজার গায়ে। রাসবিহারী তার সমস্ত শিক্ষা, সমস্ত ক্ষমতা প্রয়োগ করে ক্রমশ বুঝতে পারল তার প্রতিপক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান লাঠির এক ইন্দ্রজাল। মিনিট ৩-৪ ক্রমাগত যষ্টিবর্ষণ করে এবং একবারও ওর গাত্র স্পর্শমাত্র না করতে পেরে রাসবিহারী থমকে দাঁড়ায়। মুর্তজা এতক্ষণে একবারও আক্রমণ করেনি, ক্রমাগত আত্মরক্ষা করে গেছে শুধু। যে মুহূর্তে রাসবিহারী দম নিতে থামল, ঠিক সেই মুহূর্তে হুঙ্কার দিয়ে উঠল মুর্তজা, অবলেও ভাই সাহ। রাসবিহারীর বাঁকা ধেয়ে দক্ষিণ বাহু মূলে এবং সব শেষে মাথায় নেমে এলো ভীম বেগে লাঠির প্রতিটি আঘাত। কিন্তু রাসুর দেহ স্পর্শ করল তেল পাকা লাঠি নয়, অবন ঠাকুরের তুলি। মাথায় লাঠিটা এসে ওর ঢেউ খেলানো চুলে আলতো করে ছোঁয়া মাত্র দূরে ছুঁড়ে ফেলে দিল লাঠিটা মুর্তজা। না, মুর্তজা আঘাত করেনি একবারও, সে শুধু দেখিয়ে দিল কিভাবে লাঠি ধরতে হয়। দু হাতে রাসবিহারীকে জড়িয়ে ধরে বললে, সাব্বাস, কোন ওস্তাদের কাছে লাঠি ধরতে শিখেছ হে? আমার ঠাকুরদার কাছে। তাজ্জব, তা তুমি এবার থেকে রোজ এখানে আসবে তো? তাহলে তোমাকে আমি ১ নম্বর লাঠিয়াল করে ছেড়ে দেব। তোমার কবজি জোর আছে ভাই, তবে অভ্যাস চাই, সাধনা করতে হবে। তৎক্ষণাৎ জবাব দিলে রাসবিহারী, আলবাত আসবো। শ্যামবর্ণ ছেলেটি এগিয়ে এসে বললে, তুমি তুমি রাসবিহারী আছো, তাই নয়? রাসবিহারী ওর ওই খাজা বাংলা শুনে একটু ঘাবড়ে গেল। ওকে আপাতমস্তক দেখে নিয়ে বললে, আছি। এপাশ থেকে আমি খিলখিল করে হেসে উঠি। কানাইকে বলি, এই কানাই, ইউ আর রাসবিহারী? এর বাংলা উত্তর হলো, তুমি তো রাসবিহারী, বুঝলে? আর এর বাংলা আছো বলতে নেই, বুঝেছ কানাই? তারপর রাসুর দিকে ফিরে বলি, ও হচ্ছে কানাই, রোড সাকিমের সরিষাপাড়া গলিটা যেখানে রুদা বেনারসে পড়েছে সেখানে ওদের বাড়ি, দত্ত বাড়ির ছেলে। একেবারে ছেলেবেলায় বাপের সঙ্গে বোম্বাই গিয়েছিল। এবছরই ও ভর্তি হয়েছে আমাদের ক্লাসে। ইংরেজি খুব ভালো জানে, কিন্তু বাংলাটা জানে না। কানাই বলে, তোর চেয়ে ভালো বাংলা জানি, বুঝেছিস? বলে আমি হাটের মাঝে হাড়ি ভেঙে দিই। বলি, রাসু, ওর কীর্তি শুনবি? স্যার ট্রান্সলেশন করতে দিয়েছিল বিখ্যাত একটি নগরীর উপকণ্ঠে এই বিজন বন। কানাই তার উত্তরে কি লিখেছিল জানিস? কানাই লিখেছিল, দিস ফরেস্ট কল্ড এ ভিজনা ওয়াজ অ্যাট দ্য আউটস্কার অফ দ্য রিনাউন্ড সিটি নেমড একটি। সবাই অট্টহাস্যে ফেটে পড়ে। কানাই সলজ্জে বলে, এখন আর অমন ভুল করি না আমি। রাসবিহারী বলে, আমি প্রথমটা বুঝতেই পারিনি হে, তোমরা আপসে লড়ছ। নরেন্দ্রনাথ বলেন, তা কিছু না বুঝে অমন বেমক্কা আন্ডারকাটটা ঝাড়লে ভায়া? রাসবিহারী সসংকোচে আবার বলে, আমাকে মাপ করবেন। মাপ করা আমার ধাতে নেই। তোমাকে আগেই বলেছি, নেহাত মুর্তজা তোমার শির তামেচা দুই নিয়েছে। টেকনিক্যালি তুমি এখন হাসপাতালে, তাই তোমাকে আজ আমি ছেড়ে দিলাম। কানাই বলে, উনি আমাদের নরেন্দা, বক্সিং শেখান। উপিন্দার নাম শুনেছ তো? উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উনি তার ছোট ভাই। কে উপিন্দা? প্রশ্ন করে রাসু। বাহ, উপিন্দা একজন বিখ্যাত। তারপর নরেন্দ্রনাথের দিকে চোখ পড়ায় ঢোক গিলে কানাই চুপ করে যায়। উপিন্দা একজন বিখ্যাত কি? প্রশ্ন করে রাসবিহারী। কানাই ইতস্তত করে। নরেন্দ্রনাথ এগিয়ে এসে রাসবিহারীর কাঁধে একখানা হাত রেখে বলেন,
অত সহজে উপিন্দার পরিচয় পাওয়া যায় না ভাই। আজ তো তুমি প্রথম আখড়ায় এলে, 2-4 দিন এখানে যাতায়াত করো, বক্সিং শেখো, লাঠি খেলা শেখো, কুস্তি শেখো, তারপর একদিন তার পরিচয় পাবে। রাসবিহারী গম্ভীর হয়ে গেল। কানাই যেন কি একটা ভুল করে ফেলেছে। প্রসঙ্গটা চাপা দিতে তাড়াতাড়ি নরেন্দাকে বলে, রাসবিহারী আপনাকে আন্ডারকাট ঝেড়েছে বলে আপনিও কিন্তু মনে মনে রাগ পুষে রাখবেন না। ও আমাদের কিন্তু প্রকাণ্ড একটা উপকার করেছে। নরেন্দ্রনাথ বলেন, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এইমাত্র রাসবিহারীকে চিনলে। সে কেমন করে? কথাটা শেষ করতে দেয় না কানাই, বলে ওঠে, কামালউদ্দিন স্যার ক্লাসে এসে আমাকে আজ ডাকলেন, বাবা কানাই। আমি তো স্টান্ট। কেন, তাজ্জব কেন? কানাইকে তো কানাই বলেই ডাকার কথা। কানাই বলে, আপনি জানেন না তাই বলছেন। কামালউদ্দিন স্যার কাউকে নাম ধরে ডাকেন না। আমাকে এতদিন ডেকে এসেছেন কেন্ন বলে। শিরের কাছে শুনলাম আজ সকালে রাসবিহারী নাকি হেড স্যারের কাছে কমপ্লেন করেছে। হেড স্যার ওকে কী বলেছেন জানি না, তারপর থেকে উনি আমাকে ডাকছেন বাবা কানাই। হো হো করে হেসে ওঠে রাসবিহারী। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। যারা ব্যায়াম করছিল তারা জামা কাপড় পরে একে একে চলে যেতে থাকে। আকন্দের ছোপে জোনাকি পোকা জ্বলছে, আর ঝাঁক ঝাঁক মশার দল এসে মাথার উপর চক্রাকারে পাক খেতে থাকে। মুহূর্তটা যাবার আগে রাসুর পিঠে একটা থাপ্পড় মেরে বলল, কাল ফির আনা। নরেন্দ্রনাথও বিদায় নিলেন। লাইব্রেরিতে লণ্ঠন জ্বলল। ডিরেক্টর জেনারেলের তোষাখানা থেকে ভেসে এলো পেটা ঘণ্টার আওয়াজ। পরপর 6টা। রাসবিহারী বললে, হেড স্যার সন্ধেবেলায় এখানে আমাকে তার সঙ্গে দেখা করতে বলেছিলেন, কিন্তু তিনি নিজেই তো এলেন না। কানাই বলে, তিনি ভুলে যাননি তা বলে আমাকে খবর পাঠিয়েছেন তোমাকে তার বাড়িতে নিয়ে যেতে। তাকে একটা জরুরি মিটিংয়ে যেতে হয়েছে বলে উনি আজ শরীর সম্মেলনের আখড়ায় আসতে পারেননি, না হলে রোজ আসেন। চলো যাই। রাসু বলে, তোমাকে কষ্ট করতে হবে না ভাই, ওর বাড়ি আমি চিনি। না না, সন্ধেবেলা উনি আমাকে বাংলা পড়ান, আমি রোজই যাই। অতঃপর রাসু, কানাই আর আমি চলতে থাকি মাস্টারমশাইয়ের বাড়ি। অধ্যক্ষ চারুচন্দ্র রায়, ওই আর একজন মানুষ। ওর কথাও তোমরা জানো না বোধ হয়। না, আমি শুনুনি, কিংবা শুনেছ বিপ্লবী যুগের কোনো ইতিহাসে হয়তো পড়েছ। 1910 সালে যখন অরবিন্দ চন্দননগরে আশ্রয় ভিক্ষা করতে আসেন, তখন তাকে আশ্রয় দিতে উনি স্বীকৃত হননি। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু তার কারণটা কি তোমরা জানো? ঠিক তার আগেই চারুচন্দ্রের পরিবারের উপর দিয়ে কি প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল, সে খবর তোমরা রাখো? সদ্যমুক্ত চারুচন্দ্র তখন নূতন করে জীবন শুরু করতে চেয়েছিলেন। ওই প্রত্যাখ্যানটুকুই তার জীবনের শেষ কথা নয়, যেমন নয় যুধিষ্ঠিরের ইতিগজ অমৃত ভাষণ। আমি তো তাতে মাস্টারমশাইয়ের দোষের কিছু দেখি না। যেমন বিপ্লবী অমরেন্দ্র মুখোপাধ্যায় একবার পুলিশের তাড়া খেয়ে অনেক দিন পরে ফরাসি পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের আশ্রমে আশ্রয় নিতে গিয়েছিলেন। সেবার স্বয়ং শ্রী অরবিন্দও তাকে আশ্রয় দিতে রাজি হননি। তাতে তিল মাত্র ক্ষুব্ধ হননি অমরেন্দ্র। অধ্যক্ষ চারুচন্দ্র ছিলেন চন্দননগরের বিপ্লব জাহ্নবীর ভগীরথ। নিজে হাতে তিনি কানাইকে বন্দুক ছোড়া শিখিয়েছিলেন। চন্দননগর বিপ্লবীদের আদিগুরু। না, উল্টো পাল্টা বকতে শুরু করেছি। কি বলছিলাম? হ্যাঁ, আমরা 3 জনে পথে নামলাম। পথে নেমে রাসু কানাইকে প্রশ্ন করে, তুমি ছেলেবেলা থেকেই বুঝি বোম্বাইতে ছিলে? হ্যাঁ, তবে বোম্বাই নয়, পুনায়। সেখানে আর্য মিশনে পড়তাম। ও, প্লেগের হিড়িক তাহলে তুমি দেখেছ? দেখিনি আবার? বাপ রে! পুনার চাপেকার ব্রাদার্সের নাম শুনেছ তুমি? দামোদর হরি চাপেকার? পথের মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে কানাই। সন্ধানী দুটি চোখে দৃষ্টি মেলে দিয়ে বলে, ও নাম তুমি কোথায় শুনলে? আমি তখনও ও নামটা শুনিনি। কানাই এভাবে কেন চমকে উঠল বুঝলাম না। রাসু হেসে বলে, তোমাদের আখড়ায় আজ আমি প্রথম আসছি, তাই উপিন্দা কী কারণে বিখ্যাত তা সঠিক জানি না।
আন্দাজ করতে পারি মাত্র, কিন্তু তাই বলে দামোদর চাপেকার আর বালকৃষ্ণ চাপেকারের নাম জানব না? আমি প্রশ্ন করি, ওরা কে ভাই? আমার সে প্রশ্নে ওরা কর্ণপাত করে না। রাসু বলে, ওদের দেখেছ? তা কেমন করে দেখব? দুজনেরই যখন ফাঁসি হয়েছে তখন আমার বয়স বছর 10। তবে আমাদের ক্লাসের একটি ছেলে ওদের গল্প করত, আমি সব জানি। ক্লাসের ছেলে? মারাঠি? হ্যাঁ, সেও আমার সঙ্গে আর্য মিশনে পড়তো, পুনায়, আমারই বয়সী। ভারী তেজি ছেলে, পড়াশোনাতেও খুব ভালো, ক্লাসে ফার্স্ট হতো পিংলে। পিংলে? আমি হেসে ফেলি, বলি, পিংলে পটাশ? না না, ছেলেটা স্বাস্থ্যও ছিল ভালো। পুরো নাম বিষ্ণু গণেশ পিংলে। সেই আমাকে বলেছিল চাপেকার ব্রাদার্সের কথা। তুমি দামোদর চাপেকার আর বালকৃষ্ণ চাপেকারের কথাই শুধু বললে, বাসুদেবের কথা তো বললে না রাসবিহারী? বাসুদেব? ও নামটা তো আমি জানি না ভাই, তার কথা বলবে? বলবো বলবো বলবো, কারণ আমার আদর্শ ওই দামোদর আর বালকৃষ্ণ চাপেকার নয়। আমার হিরো ওই সর্বকনিষ্ঠ কিশোর বাসুদেব চাপেকার। সেজবাতির সামনে খালি গায়ে বসে চারুচন্দ্র কি একখানা ফরাসি গ্রন্থ পড়ছিলেন। আমাদের দেখে বইটা রেখে অভ্যর্থনা করেন। ইনি এখন 2 নম্বর চারুচন্দ্র। আনন্দমঠের মায়ের মতো চারুচন্দ্রের 3 ভাবমূর্তি। 1 নম্বর চারুচন্দ্রকে যদি দেখতে চাও, চলে যাও ডুপ্লে কলেজে, সেখানে তার দিকে চোখ তুলে তাকানো যায় না। রাশভারী, গম্ভীর, কড়া মেজাজি অ্যাডমিনিস্ট্রেটর। পান থেকে সেখানে চুন খসবে না। অথচ ওর বৈঠকখানায় অথবা সুরিত সম্মেলনের আখড়ায় এসো, সেখানে দেখতে পাবে 2 নম্বর চারুচন্দ্রকে। সেখানে তিনি প্রাণবন্ত, উচ্ছল, হাসি খুশি, কথায় কথায় দরাজ গলায় অট্টহাস্য। আমাদের মধ্যে যাদের 16 বর্ষ বয়ঃপ্রাপ্তি ঘটেছে তাদের তিনি বন্ধু সেখানে। এছাড়া ছিলেন আরও একজন, 3 নম্বর চারুচন্দ্র। তাকে সবাই চিনত না, 2-4 জন মাত্র জানত। তাকে দেখা যেত শিকারের আসরে। বাছা বাছা কয়েকটি শিষ্যকে নিয়ে মাঝে মাঝে তিনি নৌকো করে শিকারে যেতেন। বেলেহাঁস, স্নাইপ আর চোখাচোখি পাড়া সেদিন সরগরম হয়ে উঠত। সেখানে সেই 3 নম্বর চারুচন্দ্রের রূপ আমি সচক্ষে দেখিনি, কানাই দেখেছিল। সেখানে নাকি তিনি ছাত্রদের ঘাড়ে হাত দিয়ে আড্ডা মারতেন। ওই শিকার ছিল তার সপ্তাহান্তিক ব্যসন, বিশেষ বিশেষ কয়েকটি শিষ্যের কাছে। তখনও আমরা জানতাম না তার আসল উদ্দেশ্য ছিল শিকারের অছিলায় বাছা বাছা কজনের বন্দুকের নিশানা ঠিক করে দেওয়া। ওই 3 নম্বর চারুচন্দ্রের কাছে টার্গেট প্র্যাকটিস করা না থাকলে আলিপুর সেন্ট্রাল জেলে কানাইয়ের পিস্তলও লক্ষ্যভ্রষ্ট হতো, যেমন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল আমাদের সত্যেন। কিন্তু কানাইয়ের তা হয়নি। সার্জেন্ট বজ্রমুঠিতে হাত চেপে ধরা সত্ত্বেও অব্যর্থ সন্ধানী লক্ষ্যে কানাই সেদিন নরেন গোসাইকে। আবার উল্টো পাল্টা বকছি। রাসবিহারী মরক্কো চামড়ায় বাঁধানো বইটা বাড়িয়ে ধরে। সেটা নেড়ে চেড়ে দেখে চারুচন্দ্র বলেন, ব্যাপার কি, পড়েছ বলে তো মনে হচ্ছে না? না স্যার, পড়েছি আদ্যপান্ত সবটা। কিন্তু শাস্ত্রবাক্য তাহলে মিলছে না কেন? আমরা 3 জন বোকার মতো তাকিয়ে থাকি। মাস্টারমশাই বলেন, কলম কেতাব কবি প্রিয়া ধার দিও না কাউকে ভাই, ধার দিলে আর ফিরে আসার কোনো রকম চান্সই নাই। নেহাত যদি ঘরে ফেরেন দেখবে কয়লা হলেন ছাই। বলেই ছাদ ফাটানো অট্টহাস্য। আমরাও হেসে উঠি। আবার হঠাৎ গম্ভীর হয়ে বলেন, হাসছ কেন? বসো বসো তোমরা। তা আজ কি পাঠ হবে আমাদের, শ্রীমান কেন্ন? কানাই চমকে উঠে বলে, আমারও নামটা আপনি কেমন করে জানলেন স্যার? জ্ঞানাঞ্জন শলাকার প্রথম খোঁচাটা মেরেছিলেন শ্রীমান রাসব। পরে অনুসন্ধান করে সবই জেনেছি। সে যাই হোক, জোকস অ্যাপার্ট, আজ কি পড়ার কথা? আগের দিন বলেছিলেন আজ নবীনচন্দ্রের পলাশির যুদ্ধ শুরু করবেন স্যার। এক্স্যাক্টলি, পলাশির যুদ্ধ।
তবে কোনো ক্লাসিক্যাল লিটারেচারে স্টাডি করতে হলে বুঝলে কানাই সেই সাহিত্যকর্মকে হিস্টোরিক্যালি, জিওগ্রাফিক্যালি এবং ক্রনোলজিক্যালি প্রথমে স্ট্যাবলিশ করতে হবে। আমি আজ প্রথমে তোমাদের এই মহাকাব্য মানে এপিকের পটভূমিকাটা বুঝিয়ে বলি। এ ভাষায় চারুচন্দ্র সচরাচর কথা বলতেন না। পরে বুঝেছি কানাই ছেলেবেলা থেকে মহারাষ্ট্রে মানুষ হওয়ায় তিনি ওই খিচুড়ি ভাষাতেই ওকে পড়াতেন। ক্রমে ক্রমে ইংরেজি শব্দ কমিয়ে উনি কানাইকে পুরোপুরি বাঙালি করে তুলেছিলেন। এমনই অদ্ভুত মানুষ ছিলেন চারুচন্দ্র। তিল তিল করে মুছে গেল হাস্য পরিহাসের আসর। নিবিড় হয়ে ঘনিয়ে এলো ভারতবর্ষের ইতিহাসের এক যুগসন্ধিক্ষণ। হারিয়ে গেলাম চারজন সেজ বাতি জ্বলা সন্ধ্যায় তরুণ পণ্ডিতের সামনে বসা তিনটি কিশোর। তার হাত ধরে পেছিয়ে গেল 150 বছর। গঙ্গা পার হয়ে ওপারে শ্যামনগর, জগদ্দল, নবদ্বীপকে পিছনে ফেলে আমরা উত্তরে, আরও উত্তরে যেতে যেতে অবশেষে উপনীত হলাম মুর্শিদাবাদে, পলাশীর আমবাগানে। ফরাসি চন্দননগরে সেই স্তব্ধ সন্ধ্যাটি মুহুর্মুহু কামানের গর্জনে সচকিত হয়ে উঠল। মির্জাফর, উর্মিচাঁদ, রাজপল্লব, রায় দুর্লভের ষড়যন্ত্র জালে একদিকে রুদ্ধ হয়ে এলো শ্বাস, অপরদিকে মৃত্যুঞ্জয়ী মীর মদন মোহনলালের আত্মবলিদানে উজ্জ্বল হয়ে উঠল আমাদের চোখ। ডিরেক্টর জেনারেলের তোষাখানার পেটা ঘড়িতে যখন রাত 8টার ঘণ্টা বাজল, ততক্ষণে পলাশীর প্রান্তরে স্বাধীন ভারতের শেষ স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়ে গেছে। মাস্টারমশাইয়ের গলা ধরে এলো, যেন সেই সন্ধ্যার পূরবীর তান ভেসে এলো আমাদের মনে। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন কথক। চারিদিক থেকে আমাদের ঘিরে ধরল সান্ধ্য নৈশব্দ। ইতিমধ্যে একটি বিধবা মেয়ে, চারুচন্দ্রের পাচিকাই হবেন বোধহয়, আমাদের সামনে একটা রেকাবিতে 10 নারকেল নাড়ু রেখে গিয়েছিলেন। ঝকঝকে কাঁসার গ্লাসে খাবার জল। আমরা গল্পে এমন তন্ময় হয়েছিলাম যে খেয়ালই করিনি। চারুচন্দ্র এবার থালাটা আমাদের দিকে ঠেলে দিয়ে বললেন, লেটস নাও সেলিব্রেট দ্য ভিক্টরি অফ আওয়ার কনকোয়ারার। নিজেও একটি তুলে মুখে দিলেন। আমি নেবার জন্য হাত বেরিয়েছি, কথাটা শুনে হাতটা টেনে নিলাম। হঠাৎ চারুচন্দ্র বললেন, বয়েজ, নাও টেল মি ফ্র্যাঙ্কলি, তোমরা 3 জনে যদি সেদিন সেই পলাশী প্রান্তরে যুদ্ধ শেষে উপস্থিত থাকতে, তাহলে কি করতে? মুখ তুলে তাকিয়ে দেখি কানাইয়ের চোখ দুটো জ্বলছে। এক দৃষ্টি এসে তাকিয়ে আছে মাস্টারমশাইয়ের দিকে। পলক পড়ছে না তার চোখে। সেজবাতির আলোয় তার চশমার কাচটা চকচক করছে। আর রাসু বসে আছে, মেদিনী নিবদ্ধ দৃষ্টি। সাড়া নেই তারও। আমি আর স্থির থাকতে পারিনি, বলে উঠলাম, আমি স্যার ক্লাইভের কাছে জীবন্ত ধরা দিতাম না। যুদ্ধে নিঃশেষে হেরে গেছি জানলে আমি আত্মহত্যা করতাম, ওই মীর মদন মোহনলালের সঙ্গী হতাম স্যার। চারুচন্দ্র এবার তাকালেন কানাইয়ের দিকে। আর তুমি কানাই? ধক করে জ্বলে উঠল কানাইয়ের চোখ দুটো। দাঁতে দাঁত চেপে সে বললে, আমি স্যার আমার বন্ধুকে শেষ গুলিটা ওভাবে অপব্যয় করতাম না। সেটা নিয়েই ফিরে আসতাম মুর্শিদাবাদে। যতদিন না মির্জাফরের সাক্ষাৎ পেতাম, গুলিটা জিইয়ে রাখতাম। চারুচন্দ্র হাসলেন, তারপর ফিরলেন রাসবিহারীর দিকে। সে তখনও মাটির দিকে তাকিয়ে বসে আছে। মাস্টারমশাইয়ের চোখে চোখ রাখতে পারছে না, একটু যেন চঞ্চল হয়ে পড়েছে। অ্যান্ড লাস্টলি ইউ রাসবিহারী, তোমার কি মন্তব্য? রাসু চট করে উঠে দাঁড়ায়, হাত দুটি জোর করে বলে, আমি স্যার কামালউদ্দিন স্যারের কাছে ক্ষমা চাইতে পারবো না। কি প্রশ্নের কি উত্তর! চারুচন্দ্র চোখ থেকে চশমাটা খুলে কাচটা মুছতে থাকেন। আমরা নির্বাক দাঁড়িয়ে আছি। একবার ভাবলাম রাসুকে বুঝিয়ে বলি, এখন এই মুহূর্তে ও প্রশ্নের উত্তর শুনতে চাইছেন না স্যার, কিন্তু তার আগে উনি হাত নেড়ে আমাদের চলে যেতে বললেন। 3 জনে পথে নেমে আসি। যে কথাটা আমি বলতে পারিনি, পথে নেমে সেই কথাটাই বললে কানাই। বললে, স্যার কিন্তু ও প্রশ্ন করেননি রাসু, উনি জানতে চেয়েছিলেন
পলাশের যুদ্ধ শেষে বেঁচে থাকলে তুমি কি করতে? ক্ষীণ জ্যোৎস্নালোকে রাসুর সেই ম্লান হাসিটা আমি আজও ভুলিনি। ও মৃদু হেসেই বললে, সেটুকু বুঝবার মতো বুদ্ধি আমার আছে কানাই। আছে, তবে সে কথা জবাব দিলে না কেন? রুখে ওঠে কানাই। কারণ জবাবটা মাস্টারমশাইয়ের আদৌ ভালো লাগতো না, অথচ কি জানি কেন মিথ্যা কথাটাও বলতে বাধ্য মুখে। তবে সত্য কথাটা কি? তীক্ষ্ণ কণ্ঠে পুনরায় প্রশ্ন করে কানাই। আমি যদি সেদিন পলাশের যুদ্ধ শেষে বেঁচে থাকতাম, তবে শিরের মতো আত্মহত্যা করতাম না, এটা নিশ্চিত। আমি আমি বরং আমি আমি হ্যাঁ, কি করতে তুমি? হঠাৎ ঘুরে দাঁড়ায় রাসু। এতক্ষণে ওর চোখ দুটো জ্বলে ওঠে। বলে, শুনবে? শুনতে পারবে? আমি ট্রেইটার হতাম। হ্যাঁ, ওই ক্লাইভের দলের নাম লেখাতাম আমি। কানাই অস্ফুটে শুধু বলল, ট্রেইটার? অনেক অনেক দিন আগেকার কথা, তবু আমার স্পষ্ট মনে আছে। আমার পায়ের নিচে মাটিটা দুলে উঠল। কি বলছে ও? এই আমার আজন্মের বন্ধু রাসবিহারী, রাসু? আমার বাক্যস্ফূর্তি হলো না, কিন্তু কানাই থামতে পারল না। বললে, আজই তোমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল রাসবিহারী, আজই তা শেষ হলো। রাসবিহারী শুধু বললে, আমি জানতাম। 3 জনে 3 দিকে চলে গিয়েছিলাম আমরা। আকাশের মেঘ যা পারে না, মনের মেঘ তা পারে। রাসুর ছায়াসঙ্গী শিরে এরপর 3টে দিন তার কাছে ভেড়েনি। 4র্থ দিন রাসু নিজেই এলো। কিরে শিরে, কথা বলবি না নাকি? কথা না বলার কি আছে, আমার নির্লিপ্ত উত্তর। ও আমার পিঠে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তবে আজ 3 দিন আমাদের বাড়ি যাসনি কেন? রোজ রোজ তোমার বাড়িতে গিয়ে ধর্ণা দিতে হবে, এমনই বা কি কথা? রাসবিহারী ও প্রসঙ্গ আর তুলল না, ঘাসের উপরেই বসে পড়ে। চোর কাটার একটা ডাঁটা চিবোতে চিবোতে বললে, আমার নির্বাসন দণ্ড হয়েছে, শুনেছিস বোধ হয়? কাল আমি চলে যাচ্ছি। নির্বাসন দণ্ড? কি বলতে চাইছে রাসু? ও নিজেই পরিষ্কার করে দিল রহস্যটা। অধ্যক্ষ চারুচন্দ্র রায় তার রায় দিয়েছেন। ইতিহাস শিক্ষকের প্রতি অসৌজন্যমূলক ব্যবহার করার অপরাধে রাসবিহারীর নাম কাটা গেছে। ডুপ্লে কলেজে তাকে আর পড়তে দেওয়া হবে না। এখানকার অন্য কোনো স্কুলেও এক্ষেত্রে তার পক্ষে ভর্তি হওয়া অসম্ভব। মামাপদ দুঃসংবাদটা সিমলায় জানিয়েছেন, সেখান থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। আমার মনে অভিমানের মেঘ ইতিমধ্যে অনেকটা সরে গেছে। বললাম, নাম কেটে দিয়েছে, তুই তাহলে কি করবি? কি আবার করবো? ভ্যারেন্ডা ভাজবো, মাছ মারবো, খাবো ভাত, লেখা পড়া কি উৎপাত। কি জবাব দেব বুঝে উঠতে পারি না। রাসু নিজে থেকেই বললে, না রে, একেবারে পড়াশুনো ছেড়ে দিচ্ছি না, কলকাতায় যাচ্ছি, মর্টন স্কুলে ভর্তি হব। তোকে নেবে কেন? এখন বছরের মাঝামাঝি, তাছাড়া নেবে, হেড স্যার সুপারিশ করে চিঠি দিয়েছেন। মাথা-মুন্ডু কিছুই বোঝা গেল না। হেড স্যার যদি ওকে তাড়িয়েই দেবেন, তাহলে আবার অন্যকে সুপারিশ করে চিঠি দেবেন কেন? জিজ্ঞাসা করলাম সে কথা। রাসু বললে, আজ সকালেই তাকে ডেকে পাঠিয়েছিলেন চারুচন্দ্র, কলেজে, মানে 1 নম্বরের চারুচন্দ্র। সেখানে নিভৃত কক্ষে অনেক কথা হয়েছে দুজনের। শেষ পর্যন্ত চারুচন্দ্র তার সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি হননি, রাসবিহারীও হয়নি। রাসু মনে করে না যে সে কোনো অন্যায় করেছে, আর চারুচন্দ্রও মনে করেন এক্ষেত্রে রাসুকে কলেজে রাখা যাবে না। তবু তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে একটা চিঠি রাসুকে দিয়েছেন মর্টন কলেজের প্রধান শিক্ষকের কাছে। অনুরোধ করেছেন রাসুকে ভর্তি করে নিতে। মর্টন কলেজের প্রধান শিক্ষক চারুচন্দ্রের সহপাঠী এবং বন্ধু। শেষ পর্যন্ত রাসু বললে, কানাইকে বলিস সে আমার সঙ্গে বন্ধুত্বের ছেদ টেনেছে বটে, কিন্তু মাস্টার মশাই আমার অ্যাটিচিউডে রাগ করেননি। তোর অ্যাটিচিউডে মানে? পলাশির যুদ্ধ শেষে বেঁচে থাকলে আমি ক্লাইভের দলে নাম লেখাতাম শুনে। অবাক হয়ে বলি, সে কথাও হয়েছে তোর সঙ্গে? রাসু হেসে বলে, তা হয়েছে। বিস্তারিত বললে সে আমাকে সব কথা। মাস্টারমশাই নাকি ওকে সরাসরি প্রশ্ন করেছিলেন।
সেদিন আমার প্রশ্নটার জবাব তুমি এড়িয়ে গেলে কেন? কোন প্রশ্নটা স্যার? পলাশির যুদ্ধ শেষে বেঁচে থাকলে তুমি কি করতে? এড়িয়ে গিয়েছিলাম স্যার, জবাবটা আপনার ভালো লাগতো না বলে। চারুচন্দ্র কুঞ্চিত ভ্রুভঙ্গে গম্ভীর হয়ে বলেন, তা হোক, তুমি বলো। রাসবিহারী অকুত ভয়ে পেশ করেছিল তার জবাব। আমি স্যার ক্লাইভের দলে গিয়ে নাম লেখাতাম। আমি ট্রেটার হতাম। আমরা যতটা বিচলিত হয়েছিলাম, চারুচন্দ্র কিন্তু ততটা হননি। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করেন, কিন্তু কেন? আমি দেখতাম স্যার কি মন্ত্রে সে সিরাজদৌল্লার অত বড় বাহিনীকে পরাস্ত করল। কেমন করে? একটু অধৈর্য হয়ে পড়েন চারুচন্দ্র। ওকে শেষ করতে না দিয়েই বলে ওঠেন, কি আশ্চর্য, সেই কথাই তো শোনালাম সেদিন। ক্লাইভ কৌশলে ভাঙন ধরিয়েছিল সিরাজের বাহিনীতে, মির্জাফরদের উৎকোচে বশীভূত করে। এবার রাসু ওকে বাধা দিয়ে মাঝপথে বলে ওঠে, সেই কৌশলটাই শিখতেই তো ওর সৈন্যদলে নাম লিখিয়ে ওর বিশ্বাস অর্জন করে তারপর ধনে প্রাণে ওকে পথে বসাতাম। ট্রেইটার হব বলেই আমি ট্রেইটার হতাম স্যার। অনেকক্ষণ জবাব দেননি চারুচন্দ্র। তারপর তার অভ্যাসমতো চশমাটা খুলে নিয়ে কাচটা মুছতে মুছতে বলেন, আর ডাবল এজড সোর্ড, শাখের করাত। আলবৎ, যে কাঠায় মাপ সে কাঠায় শোধ। চারুচন্দ্র একটু অন্যমনস্কের মতো বলেন, ওদিক দিয়ে আমি ভেবে দেখিনি। রাসবিহারীর মনের বাঁধন এতক্ষণে ভেঙে যায় সহানুভূতি পেয়ে। উৎসাহ ভরে বলতে থাকে, ভেবে দেখুন স্যার, শিরে একটা গাধা হাজার হাজার মৃতদেহের ভিড়ে শহীদ হওয়ার কোনো মানে হয়? কানাইয়ের চুক্তিটাও অর্থহীন। মির্জাফর কি একটা? শত শত মির্জাফরকে কি গুপ্ত হত্যা করে শেষ করা যায় স্যার? সবার আগে চাই স্বাধীনতা। ছলে বলে কৌশলে যেমন করে হোক স্বাধীনতা আনতে হবে। তারপর শত শত মির্জাফরকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানোটা আর শক্ত কি স্যার? স্তম্ভিত হয়ে গিয়েছিলেন চারুচন্দ্র। অনেকক্ষণ তিনি কোনো কথা বলেননি। রাসবিহারীও নির্বাক। হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে নিম্নস্বরে চারুচন্দ্র প্রশ্ন করেন, হোয়াটস ইউর অ্যাম্বিশন ইয়াং ম্যান? এবারও স্বয়ংশুদ্ধ জবাব তৎক্ষণাৎ দাখিল করেছিল রাসবিহারী। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চাই স্যার। ইউ আর টু প্র্যাকটিক্যাল। আমি ভেবেছিলাম তুমি জবাবে বলবে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। রাসবিহারী নির্বাকে দাঁড়িয়ে থাকে। তুমি উদয়পুরে ঠাকুর সাহেবের নাম শুনেছ? না স্যার, কে তিনি? বরোদার যতীন বাড়ুজ্যের নাম শুনেছ? আগে না স্যার। যতীন্দ্রনাথ গোয়ালিয়র রেজিমেন্টে ছিলেন। তুমি হয়তো জানো না, বাঙালিকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে নেওয়া হয় না। কথার মাঝখানে অন্যমনস্ক হয়ে যান। তারপর হঠাৎ টানা ড্রয়ার থেকে একখণ্ড কাগজ বার করে খসখস করে কি যেন লেখেন। একটা খামে চিঠিখানা ভরে ওর দিকে বাড়িয়ে ধরে বলেন, কলকাতায় গিয়ে যতীনবাবুর সঙ্গে তুমি দেখা করো। ওকে তোমার মনের কথা নিঃসংকোচে বলতে পারো। ব্যবস্থা যা করার উনিই করবেন। রাসবিহারী বললে, খামের উপর ওর নাম ঠিকানা তাহলে লিখে দিন স্যার। চারুচন্দ্র হাসেন, বলেন, এতক্ষণে তুমি বোকার মতো কথা বললে রাসবিহারী। নাম ঠিকানা লিখতে নেই, ওটা মুখস্থ করে নাও। আপার সার্কুলার রোডে ওর একটা আখড়া আছে, এই আমাদের শরীর সম্মিলনের মতো, এর চেয়েও আরও বড়। সেখানে কুস্তি, বক্সিং ছাড়া তরোয়াল খেলাও শেখানো হয়। তুমি তাকে সেখানেই পাবে। খামটা আমাকে দেখিয়ে রাসু বলেছিল, এই সেই চিঠি। মা পোড়াইচণ্ডী জানেন কি লেখা আছে এই চিঠিতে? তা চিঠিতে কি লেখা ছিল সেটাও জানতে পেরেছিলাম একদিন, মাস কয়েক পরে। সে বছর জগদ্ধাত্রী পুজোর ছুটিতে রাসু চন্দননগরে ফিরে আসে। চন্দননগরে সবচেয়ে বড় উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো। রাসুও এসেছিল সে বছর। গোসাইঘাটে সিঁড়ির ধারে দুজনে বসেছিলাম গল্পের ঝুড়ি নিয়ে। গত 6 মাসের ইতিহাস সে শুনিয়েছিল আমাকে, আর সেই প্রসঙ্গে ওই চিঠিটার কথাও শুনিয়েছিল। সেটাও 1904 সালে শেষাশেষি। বঙ্গভঙ্গ আন্দোলনের জোয়ার তখনও আসেনি।
রাসবিহারী মডার্ন স্কুলে ভর্তি হয়েছিল। ও থাকতো ঠনঠনে বাজারের কাছে। উত্তর কলকাতার ঠনঠনে বাজারে সুবলদহ গ্রামের অনেকে মিলে একটা টিনের চালা ভাড়া নিয়েছিলেন। সেই আমলে এমন বাসাবাড়ি ছিল পাড়ায় পাড়ায়। এক গাঁয়ের লোক এমনিভাবে বাসাবাড়িতে থেকে পড়াশুনো অথবা চাকরি ব্যবসা করতেন। ছুটি ছাটায় দেশের সঙ্গে যোগাযোগ হতো। এই বাসাবাড়িতে রাসু পরিবারের অনেকেই ছিলেন। রাসুর দুই কাকা সতীশ এবং জ্যোতিষ এখানে থেকেই চাকরি করতেন। রাসুর জ্যাঠামশাই অভয়বিহারীর ছেলে নরেন্দ্র ছিল রাসুর সমবয়সী। সেও ও বাসায় থেকে লেখাপড়া করত। রাসুও ওই মেসের একান্তে একটি মাদুর বিছিয়েছিল। এমনিতে ভালো মানুষটির মতো স্কুলে যায় আসে, টেমি জেলে সন্ধ্যাবেলা পড়তে বসে, আঁক কষে, কিন্তু তার মন পড়ে আছে গড়ের মাঠের ও প্রান্তে মাটির নিচে বানানো এক পাতাল রাজ্যে, যাকে তোমরা বলো গড়, যার নামে ওই মাঠটার নাম গড়ের মাঠ, সেখানে। ফলে ছুটির পর ও চলে যায় ওই গড়ের মাঠে। না, ফুটবল খেলা দেখতে নয়, কোট প্যান্টে গাউন পরা সাহেব মেম দেখতেও নয়, চৌঘুরি হাঁকানো কাপ্তেন বাবুদের বেপর্দা বিবিদের নিয়ে হাওয়া খাওয়া দেখতেও নয়। সেই নির্নিমেষ নয়নে দেখত ওই গড়ের সৈন্যদলের কুচকাওয়াজ। গুর্খা, পাঞ্জাবি, বালুচ, শিখ, একটাও বাঙালি নেই। 30 কোটি মানুষকে শাসন করছে মুষ্টিমেয় ইংরাজ, ওই ওদের ভরসায়। যে চাবিকাঠি খুঁজতে সে বেরিয়েছে সেটা আছে ওখানেই, কিন্তু সেখানে ওর প্রবেশাধিকার নেই। এক শনিবার চিঠিখানা পকেটে করে রাসু রওনা হলো যতীন বাড়ুজ্যের সন্ধানে। মাস্টারমশাই বলেছেন যতীন্দ্রনাথ নাকি নাম লিখিয়েছেন গোয়ালিয়র রেজিমেন্টে। কেমন করে? স্বনামে, বাঙালি পরিচয়ে? অসম্ভব। যদি ছদ্মনামে ঢুকে থাকেন তবে বলতে হবে তার কৃতিত্ব ওই কর্নেল সুরেশ বিশ্বাসের কীর্তিকেও ছাপিয়ে গেছে। এ তো দক্ষিণ আমেরিকার কোনো স্বাধীন রাজ্য নয়, এ যে পরাধীন ভারতবর্ষ। ঠনঠনে কালীবাড়ির সামনেই একটা কাঁচা সড়ক। ঝামাপুকুরকে বাঁ হাতে রেখে হাঁটতে হাঁটতে এসে পৌঁছল আপার সার্কুলার রোডে। আখড়া খুঁজে বার করতে বেশি বেগ পেতে হয়নি তাকে। রাস্তার যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দিচ্ছে ব্যারিস্টার পি মিত্রের আখড়া তো, একটু এগিয়ে ডান হাতে। ব্যাপার কি? ব্যারিস্টার পি মিত্রটা আবার কে? ব্যারিস্টার মানুষ আবার আখড়া বানায় নাকি? এ কেমন তর ব্যারিস্টার রে বাবা! কিন্তু সবাই তাকে চেনে। অবশেষে রাসু এসে পৌঁছল মিত্র সাহেবের আখড়ায়। তোমরা হয়তো এই আখড়ার নাম শুনোনি নয়? এই শতাব্দীর উষাযুগে বিপ্লবীদের কাণ্ড কারখানা কেমন করে তিল তিল করে দানা বেঁধে উঠছিল, এবার সংক্ষেপে সেটা বলে নিই। 19 শতকের একেবারে শেষাশেষি পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতারা ফিরোজ শাহ মেহতা অথবা গোবিন্দ রানাডে প্রভৃতি স্বপ্ন দেখতেন আবেদন নিবেদনে ইংরাজ প্রভুর মন গলবে। ভারতবর্ষকে স্বায়ত্ত শাসন দিয়ে ওরা এদেশ থেকে পাত্তারে গোটাবে। এটা যে নেহাত স্বপ্নবিলাস তা প্রথম অনুধাবন করলেন মহারাষ্ট্রের লোকমান্য বাল গঙ্গাধর তিলক। বাংলায় বিপ্লব পুণ্যি এসেছিল ওই মহারাষ্ট্র থেকে। আমরা হোয়াট বেঙ্গল থিংস টুডে টুকুই মনে রেখেছি, কিন্তু ইয়েস্টারডে কথাটা যদি ভুলে থাকি তবে তাতে ইতিহাসকে অস্বীকার করা হবে। মহারাষ্ট্র থেকে যে হোমাগ্নি শিখাকে বঙ্গদেশে প্রথম বহন করে এনেছিলেন সে অরবিন্দ আর যতীন্দ্রনাথ। মহারাষ্ট্র থেকে প্রকাশিত কেশরী পত্রিকায় উদ্দীপনাপূর্ণ প্রবন্ধ লিখতে শুরু করেন তিলক মহারাজ। একেবারে নতুন সুরে তিনি প্রথম ঘোষণা করলেন, আবেদন নিবেদন নয়, আপন পৌরুষে যদি আত্মসম্মান রক্ষা করতে পারো তবেই পারবে, নচেতে নয়। গজাসুর দলন গণপতিকে তিনি প্রতীক হিসেবে গ্রহণ করলেন। প্রবর্তন হলো গণপতি পুজো। পূজার যে মন্ত্র উচ্চারিত হলো তাতে অসুর শব্দের পরিবর্তে জবন ব্যবহার করলেন তিনি। সমস্ত দেশ একটা নতুন আলোর সন্ধান পেল। এরপরে তিনি আয়োজন করলেন শিবাজি উৎসবের। যে শিবাজি খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতকে এক সূত্রে বেঁধে দেবার ব্রত গ্রহণ করেছিলেন। রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজির দেহাবশেষের উপর যে ভগ্নাবশেষ স্মৃতিমন্দির মহাকালের শেষ প্রতীক্ষায় প্রহর গুনছিল সেটার সংস্কারে উদ্যোগী হলেন তিলক। কেশরী পত্রিকায় লিখলেন,
আফজল খাঁকে অতর্কিত হত্যা করে কি অন্যায় করেছিলেন শিবাজী মহারাজ? আমি বলবো না। তোমার ঘরে যদি নিশীথী রাত্রে সশস্ত্র তস্কর প্রবেশ করে এবং আত্মরক্ষার হাতিয়ার যদি তুমি অন্ধকারে খুঁজে না পাও, তবে কৌশলে ঘরে শিকল তুলে দিয়ে পরশা পাহাড়িকে জীবন্তে দগ্ধ করার নৈতিক অধিকার তোমার আছে। আমি তো জানি না সর্বশক্তিমান পরমেশ্বর কোন তাম্রপত্রের অনুশাসনে ওই জবন ম্লেচ্ছদের এমন কোনো সনদ দিয়ে গেছেন যাতে ওরা ভারতবর্ষের শোণিত পান করবার অধিকার দাবি করতে পারে। সুতরাং পিনালকোটের ধারাগুলিকে গঙ্গা গর্ভে বিসর্জন দিয়ে মাথা তুলে দাঁড়াও। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন সেই বাণী স্মরণ করো। হে ব্রতী, নিষ্কাম কর্মে আত্মদান করো। শত্রু দলন তোমার জন্মগত ক্ষাত্র অধিকার। থমকে গেল সারা দেশ। এ কি ভাষা, এ কি নির্দেশ! একদল তরুণ গোপনে এসে সমাবেত হল তিলক মহারাজের পদপ্রান্তে। তারা নির্দেশ প্রার্থী, তারা পথে সন্ধান চায়। গড়ে উঠল মহারাষ্ট্রের মিত্রমেলা, পরে যা পরিণত হয়েছিল অভিনব ভারতে। দৈবের নির্দেশেই বলো আর ঈশ্বরের করুণাই বলো, এই সময় ঘটনাচক্রে পর পর দুটি ভয়াবহ ধূমকেতু আবির্ভূত হলো মহারাষ্ট্রের ভাগ্যাকাশে। যুগল ধূমকেতু প্রথমটি হচ্ছে মহামারী প্লেগ রোগ, দ্বিতীয়টি হচ্ছে ইংরেজ শাসক সাতারার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর র্যান্ড। প্রথমটি পরিচয় নিষ্প্রয়োজন, দ্বিতীয়টিও ওই সাতারার মানুষের কাছে। মহামারীর আক্রমণে হাজারে হাজারে মানুষ মরতে শুরু করলো বোম্বাই আর পুনাতে, কুকুর বেড়াল ইঁদুরের মতো। প্লেগ দমনের নামে সাতারা থেকে বদলি করে র্যান সাহেবকে পাঠিয়ে দেওয়া হলো প্লেগ কমিশনার করে। র্যান সাহেবের মতো কুশাসক ভারতবর্ষে অল্পই এসেছে। খামখেয়ালি এই র্যান সাহেবের স্বেচ্ছাচারে স্তম্ভিত হয়ে গেল সারা দেশ। প্লেগ দমনের নামে সে শুরু করলো অকথ্য অত্যাচার। তার উদ্দেশ্য শুধু একটি, প্লেগ যাতে সাহেব পাড়ায় ছড়িয়ে না পড়ে। কালা আদমিরা ধনে প্রাণে মরে তো মরুক, যে বস্তিতে একটি মাত্র প্লেগ রুগী পাওয়া গেছে সেই বস্তির ঘরে আগুন দিতে শুরু করলো ফিরিঙ্গি সেপাই র্যান সাহেবের হুকুমে। দিনাতি দিনের ঘরেও থাকে তার প্রিয় জিনিস, কিন্তু সেগুলি সরিয়ে নেবারও সময় দিল না ওরা। আবেদন নিবেদন শেষে প্রতিবাদ করল দেশের মানুষ। মহারাষ্ট্রের কেশরী থেকে কলকাতার অমৃতবাজার পত্রিকার সম্পাদকীয়তায় তা ছাপা হলো। শেষ পর্যন্ত সদাশয় সরকার বাহাদুর একটি কমিশন বসাতে বাধ্য হলেন। কমিশন খুঁজে দেখবে প্লেগ দমনের নামে কোনো অন্যায় কেউ করছে কিনা। আশ্চর্যের কথা, কমিশন তাদের রিপোর্টে বললেন, বাড়ি বাড়ি গিয়ে প্লেগ রোগের অনুসন্ধানের কাজটি আজ সাধারণ মানুষের কাছে সহ্যের একেবারে অতীত। তারা মহামারীর চেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এই মহামারী দূরীকরণের ব্যবস্থাপনায়। তার চেয়েও আশ্চর্যের কথা, কমিশনের এই রিপোর্টখানি লাল ফিতা দিয়ে ফাইলে বেঁধে কোন সরকারি দপ্তরের রেকর্ড রুমে সযত্নে সাজিয়ে রাখা হলো তা কেউ জানতেও পারল না। ইংরেজ সরকার র্যান সাহেবকে কোনো তিরস্কার তো করলেনই না, সতর্ক এমনকি অনুরোধ পর্যন্ত করলেন না যাতে সে সংযত হয়। অপরপক্ষে ইংরেজ বাচ্চা র্যান্ড ওই কমিশন নিয়োগে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। কালা আদমিগুলো ভেবেছে কি র্যান সাহেবের বিরুদ্ধে কমিশন বসাবে? তার অত্যাচারে মাত্রা সে বাড়িয়ে দিল আরও এক কাঠি। নতুন খেলায় মাতল সে। হুকুম দিল এরপর সন্দেহের বশবর্তী হয়ে প্লেগ রোগের প্রতিবেশীর ঘরে আগুন দেবার পূর্বে সে বাড়ির প্রতিটি বাসিন্দাকে ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে, দেখাতে হবে তারা রোগাক্রান্ত কিনা। নরমপন্থীরা বললেন, দেখো আবেদনে কাজ হয়েছে, র্যান সাহেবের সুমতি হয়েছে। আসলে কিন্তু এর পেছনে ছিল আরও এক নারকীয় বিভৎস পরিকল্পনা। আপাত দৃষ্টিতে ওই আদেশমালা যুক্তিপূর্ণ হলেও কার্যক্ষেত্রে তার প্রয়োগবিধির পিছনে দেখা গেল বিকৃতকামীর এক ন্যাক্কারজনক মনোবিকার। রাইফেলে বেয়নেট চড়িয়ে ফিরিঙ্গি সেপাই ঘিরে ফেলে এক মহল্লা। নর নারী নির্বিশেষে প্রতিটি বাসিন্দাকে সম্পূর্ণ উলঙ্গ করে উন্মুক্ত স্থানে এনে তাদের এরা জড়ো করে। তারপর
ঘণ্টার পর ঘণ্টা একদিকে চলে পরীক্ষা কার্য, অন্যদিকে একদল সেপাই গিয়ে আগুন লাগিয়ে দেয় খালি বস্তিতে। বিবস্ত নরনারী ছুটে যায় তার শেষ সম্বলটুকু আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করতে। সে এক অপূর্ব দৃশ্য। এমন সার্কাস দেখে উল্লাসে ওরা হো হো করে হাসতে থাকে। অবিশ্বাস্য মনে হচ্ছে না, কিন্তু এই হচ্ছে রূঢ় বাস্তব। বিশ্বাস না হয় চলে যাও ন্যাশনাল লাইব্রেরিতে, খুলে দেখো 11ই মার্চ 1897 সালের পত্রিকা মিত্র, মহারাষ্ট্র থেকে প্রকাশিত। মিথ্যা কথা ছাপার অক্ষরে লেখার মতো দুটো মাথা তখন ছিল না কোনো সম্পাদকের ঘাড়ে। পুরুষদের সর্বসমক্ষে সম্পূর্ণ উলঙ্গ করে সার দিয়ে দাঁড় করানো হতো। ওই অবস্থায় তাদের অপেক্ষা করতে বলা হতো এবং তাদের সামনে স্ত্রীলোকদের আদেশ দেওয়া হতো বক্ষাবরণী উন্মোচন করে দিতে, এমনকি অধবাস উঁচু করে ধরতে। এই পৈশাচিক খেলার অবসান দাবি করে শহরের গণ্যমান্য কয়েকজন প্লেগ কমিশনার র্যান্ড সাহেবের এজলাসে এক গণডেপুটেশন দিয়ে সাক্ষাৎ করলেন 12ই এপ্রিল তারিখে। এর আগে গণপতি পূজা আর শিবাজি উৎসব হয়ে গিয়েছিল, তাই র্যান্ড সাহেব হাসতে হাসতে বললেন, বাপু দেখুন, মুসলমান পর্দানসীন নারীদের ক্ষেত্রে আমি একান্তে পরীক্ষার নির্দেশ জারি করতে রাজি আছি, কিন্তু হিন্দু নারীর ক্ষেত্রে প্রকাশ্য দিবালোকে এবং সর্বসমক্ষেই পরীক্ষা কার্য চালাতে হবে। এ আদেশের কোনো পরিবর্তন হবে না। ওই 12ই এপ্রিলের পর দেখা গেল কি জানি কেন সিপাহী ডাক্তারদের ধারণা হয়েছে প্লেগ রোগ মুসলমান নয়, হিন্দুদেরই বেশি হয় এবং পুরুষ নয়, নারী দেহেই ওই আক্রমণের সম্ভাবনা বেশি। শুধু তাও নয়, 16 থেকে 30 বছরের মহিলার দেহেই একমাত্র প্লেগের আক্রমণ হতে পারে। তাদের পরীক্ষা কার্য থেকে এমন সিদ্ধান্তে আসা চলে। জননী, জায়া, ভগিনী, বনিতার অপরিসীম অবমাননায় আগুন ধরে গেল মহারাষ্ট্র তারুণ্যের ধমনীতে। রুদ্ধ আক্রোশে ফুঁসছে সারা দেশ। প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। লোকমান্য তিলকের লেখনী সেই বারুদে অগ্নি সংযোগ করল। মহাপণ্ডিতের কলম থেকে বেরিয়ে এলো এক অন্তিম আর্তনাদ, তোমরা দেখো, দুঃশাসন আজ দ্রৌপদীর বস্ত্র হরণ করে পৈশাচিক উল্লাসে হাসছে। দর্পহারী মধুসূদন, কোথায় তুমি? তোমার সুদর্শন চক্র নেমে আসার সময় কি আজও হয়নি চক্রপাণি? নাটকীয় মনে হবে তোমাদের, মনে হবে বানিয়ে বলছি, কিন্তু বিশ্বাস করো ভাই, ওই দুঃশাসনের রক্তপাত করতে যে 3 ভাই এগিয়ে এলো, তারা 3 জনেই সুদর্শন। তারা সত্যই মধুসূদনের অবতার রূপ। তাদের 3 জনের নামে খুঁজে পাবে দর্পহারী মধুসূদনের অষ্টোত্তর শতনামে। তারা আপন 3 ভাই, দামোদর, বালকৃষ্ণ আর বাসুদেব, চাপেকার ভ্রাতৃত্রয়। দামোদর সবার বড়, বোম্বাইয়ের ছেলে, কিশোর বয়স থেকেই কুস্তি লাঠি খেলায় পারদর্শী। দুবার সে ঢুকতে চেষ্টা করেছিল ব্রিটিশ ইন্ডিয়ার সৈন্যবাহিনীতে, কিন্তু তার রক্তে আগুনের স্পর্শ থাকায় সেখানে তার স্থান হয়নি। তিলক মহারাজের প্রবন্ধ পড়ে সে স্থির করল তার জীবনের লক্ষ্য। মহারাষ্ট্র মা বোনের ইজ্জত বাঁচাতে সে র্যান্ড সাহেবকে হত্যা করবে। 2 ভাই আর প্রিয় বন্ধু রানা ডেকে সে জানালো তার সংকল্পের কথা। ওরা রাজি হয়ে গেল। এই হচ্ছে ওদের জীবনের ব্রত। ওরা 4 জনে একদিন মায়ের কাছে বিদায় নিয়ে চলে এলো বোম্বাই থেকে পুনায়। পুনাতে তখন মহামারীর প্রচণ্ড প্রকোপ। তা হোক, এখানেই ওদের থানা গাড়তে হবে, কারণ এখানেই যে দুঃশাসনের সমর শিবির। ওরা এসে আশ্রয় নিল পুনার লৈখদিপুল মহল্লার একটি বস্তিতে। নিতান্ত ঘটনাচক্রেই বলতে হবে, ওই মহল্লায় ছিল মহাদেবী লক্ষ্মী মায়ের মন্দির। পুরোহিত মন্দির ছেড়ে পালিয়ে গেছে মহামারীর ভয়ে। মায়ের পুজো বন্ধ আছে। দামোদর জাতে ব্রাহ্মণ, ওকে সবাই অনুরোধ করলো মায়ের ভার নিতে, কিংবা হয়তো মহাদেবীর ইচ্ছা হয়েছিল অমন একটি নিষ্ঠাবান মাতৃপূজারীর হাতে শেষ পূজা নিতে। মোট কথা, দামোদর পুরোহিতের কাজটা পেল, আশ্রয় নিল মন্দিরে। পাশের মাঠেই বোম্বাই নেটিভ ইনফ্যান্ট্রির 14 বাহিনী ছাউনি ফেলেছে। দামোদর ওদের বাহিনীর কয়েকজনের সঙ্গে ভাব জমালো।
কদিন পরেই মিলিটারি ছাউনি থেকে চুরি গেল দুটি মার্টিন হেনরি রাইফেল এবং দুটি তলোয়ার। কড়া প্রহরা বসল। ঋত সম্পদ ওরা খুঁজে পেল না, কারণ মহাদেবী মায়ের আসনের নিচেটা ওরা খোঁজেনি। এদিকে বালকৃষ্ণ আর রানাডে প্রতিদিন সকালে বেরিয়ে যায়, মন্দিরে ফিরে আসে গভীর রাত্রে। তারা দিবারাত্র সংবাদ রাখছে র্যান সাহেব কখন কোথায় যায়, তার বাড়িতে কখন কজন প্রহরী থাকে, কখন তাদের ডিউটি বদল হয়। সবার ছোট ভাই বাসুদেব, সে প্রায় কিশোর, তাকে ওরা কোনো কাজের দায়িত্বই দিতে চায় না। ক্ষুব্ধ হয় বাসুদেব, কিন্তু বড়দা আর মেজেদার হুকুমের প্রতিবাদ সে করে না। চুপ করে বসে থাকে মন্দিরের চাতালে, পাহারা দেয় প্রতিমার আড়ালে লুকিয়ে রাখা মারণাস্ত্রগুলিকে। কিন্তু প্রকাশ্য রাস্তায় তো রাইফেল তলোয়ার নিয়ে বার হওয়া যায় না, লোকের নজরে পড়বেই। তাহলে একদিন কোথা থেকে দামোদর নিয়ে এলো দুটি রিভলভার, হাতে স্বর্গ পেল ওরা। বালকৃষ্ণ বললে, টার্গেট প্র্যাকটিস নিয়ে নিশানা ঠিক থাকবে তো? দামোদর বললে, সে তোকে ভাবতে হবে না, লক্ষ্যবস্তুর গায়ে পিস্তলের নল লাগিয়ে ট্রিগার টানবো আমি। কিন্তু অমন সুযোগ পাবে কেমন করে? সেইটাই তো ভাবছি। পুরো 3 মাস দামোদর, রানাডে আর বালকৃষ্ণ ছায়ার মতো অনুসরণ করেছে র্যান্ড আর তার সহকারী আয়ারস্টকে। সুযোগ যে একেবারে আসেনি তা নয়, কিন্তু দামোদরের স্থির সংকল্প অগ্নিমন্ত্রের এই প্রথম অর্ঘ্য যেন ঠিক মায়ের পায়ে পৌঁছয়। অ্যাটেম্প্ট টু মার্ডার নয়, ইনস্টেনিয়াস ডেথ হওয়া চাই। তারপর এলো সেই সুযোগ, 22শে জুন 1897। মহারানী ভিক্টোরিয়ার জুবিলি উৎসবের রাত্রে সারা পুনা শহরে সেদিন আলোর মেলা। ভারত সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার জুবিলি উৎসব। গভর্নমেন্ট হাউস থেকে রাত 7:30 বার হয়ে এলো পর পর দুখানি ব্রুহাম গাড়ি। প্রথমটায় উৎসব সজ্জায় সজ্জিত কমিশনার র্যান্ড, দ্বিতীয়টায় তার সহকারী সস্ত্রীক আয়া। দুটি গাড়ির দূরত্ব প্রায় 50 হাত। সন্ধ্যা থেকে রাজবাড়ির সামনে ফটক থেকে একটু দূরে গাছের আড়ালে লুকিয়েছিল দামোদর আর তার সহকারী রানাডে। এগিয়ে আসছে র্যান্ড সাহেবের ওয়েলার ঘোড়া, টকবক করে। ওই একই ছন্দে নাচছে দামোদরের বুকের মৃদঙ্গে রক্তের ঢেউ। জামশেদজি জিজিবয়ের বাড়ির কাছাকাছি গাড়িটা এগিয়ে আসতেই গতি একটু স্লথ হলো। এবার বাঁয়ে মোড়ে নিতে হবে। তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে অন্ধকারের বুক চিরে বার হয়ে এলো দামোদর। পিছন থেকে শোনা গেল মেজুভাই বালকৃষ্ণের সংকেত, ন্যাড়া ন্যাড়া। ব্রুহাম গাড়ির পিছনে দাঁড়িয়েছিল তকমাটা সহিস। অন্ধকারের ভিতর প্রচণ্ড একটা মুষ্টাঘাতে ছিটকে পড়ল রাস্তায়। দামোদর লাফ দিয়ে উঠল পিছনের পাদানিতে। পিছনের ফোকর দিয়ে পাড়িয়ে দিল সে বজ্র মুষ্টি। চোখে র্যান্ড দেখতে পেল রিভলভারের কালো নলটা। চিৎকার করে উঠতে গেল সে, কিন্তু তার আগেই অনল বর্ষে রিভলভার গর্জন করে উঠল। রিভলভারের নল স্পর্শ করেছিল ওর মাথার খুলি, উড়ে গেল সেটা। তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল র্যান্ড, মৃত্যু মুহূর্ত মধ্যে, ইনস্ট্যান্টেনিয়াস ডেথ। কিন্তু নাটকের ওখানেই শেষ নয়। 50 হাত পিছনে আসছিল যে গাড়িটা, তার সওয়ার মিসেস আয়ার্স স্বামীকে বলে ওঠেন, সামনের গাড়িতে একটা ফায়ার হলো না? আয়ার্স চলন্ত গাড়ি থেকে মুখ বাড়িয়ে দেখতে গেল। এই সুযোগে খুঁজছিল রানাডে। লক্ষ্যবস্তুকে পরিষ্কার দেখতে পেল সে। এবার গর্জে উঠল তার পিস্তল। স্ত্রীর কোলে লুটিয়ে পড়ল আয়ার্স। তার মৃত্যু হলো হাসপাতালে 11 দিন পরে। দামোদর ধরা পড়ল 9ই আগস্ট। সম্পূর্ণ নির্বিকার সে। ধর্মাধিকরণে সে স্বীকার করল অকপটে, হ্যাঁ, নিজ হাতে সে র্যান্ডকে হত্যা করেছে। শুধু তাই নয়, ইতিপূর্বে মহারানী ভিক্টোরিয়ার মর্মর মূর্তির গলায় যে জুতোর মালাটি একদিন দেখতে পাওয়া গিয়েছিল, সেটাও সেই স্বহস্তে পরিয়েছে। পুলিশ তখন সমস্ত রাজ্য তোলপাড় করে খুঁজছে দামোদরের সহকারীদের। অকথ্য নিপীড়নেও দামোদর মুখ খোলেনি। আয়ার্সকে কে হত্যা করেছে তার নাম সে বলবে না। পুলিশ সন্ধান করে ফিরছে ওর 2 পলাতক ভাইকে। বালকৃষ্ণকে জীবিত বা মৃত ধরে দিতে পারলে
20,000 টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা করল ইংরেজি সরকার। বালকৃষ্ণ তখন হায়দ্রাবাদে, সেখানেই সে ধরা পড়ে। ছোট ভাই বাসুদেব চমকে উঠল খবর শুনে। কে ধরিয়ে দিল মেজেতাকে? কেমন করে ধরা পড়ল সে? নিজামের কাছে ইতিমধ্যে নির্দেশ গেল, বন্দিকে ইংরেজ সরকারে সমর্পণ করো। মহামহিম নিজাম বাহাদুর ক্ষীণস্বরে প্রতিবাদ করলেন, জানালেন 1867 সালের চুক্তি অনুসারে তিনিই তার রাজ্যে দণ্ডমুণ্ডের কর্তা। হুঙ্কার দিয়ে উঠল ব্রিটিশ সিংহ, ছেলে খেলা করো না। অতঃপর নিজাম বালকৃষ্ণকে সমর্পণ করলেন ইংরেজ পুলিশের কাছে। তখনও পালিয়ে বেড়াচ্ছে আয়ারস্ট হত্যাকারী রানাডে আর চাপেকর ভাইদের সর্বকনিষ্ঠ বাসুদেব। বড়দা মেজদা দুজনেই ধরা পড়েছে। এবার কি করবে বাসুদেব? মায়ের কাছে ফিরে যাবে, কিন্তু সেখানে তো ওত পেতে বসে আছে টিকটিকি। বাসুদেবকে এতদিন দাদারা কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয়নি, ছোট ছেলে বলে সরিয়ে রাখতে চেয়েছিল। আজ দাদাদের নেতৃত্ব নেই, বাসুদেব নিজেই স্থির করল তার কর্তব্য। কেমন করে মেজদা ধরা পড়ল এটাই সে খুঁজে বার করবে। বিভীষণটিকে। হায়দ্রাবাদে যাবার জন্য প্রস্তুত হলো কিশোরটি, কিন্তু প্রয়োজন হলো না। 2রা ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকায় সম্পাদক সমিপেশু বিভাগে ছাপা হলো একটি বিচিত্র পত্র। পত্রপ্রেরক গণেশ শঙ্কর দ্রাভিড, পত্রলেখক সগর্বে নিজ কীর্তি ঘোষণা করে তার দাবি পেশ করেছে। আশা করি আপনাদের স্মরণেই আছে যে জুবিলি রাত্রের দুর্ঘটনার পর সরকার 20,000 টাকার একটি পুরস্কার ঘোষণা করেছিলেন। হত্যাকারীকে যে বা যারা ধরিয়ে দিতে পারবে তাকেই অর্থ পুরস্কার দেওয়া হবে। যে সূত্র বলে পুলিশ আততায়ীকে গ্রেপ্তার করেছে সেটি সরবরাহ করেছিলাম আমি, অথচ বিজ্ঞাপিত পুরস্কারের মাত্র অর্ধাংশ আমাকে ও আমার ভাইকে ভাগ করে দেওয়া হয়েছে। তা থেকে আবার মক্ষীচুষ আয়কর বিভাগের অফিসারেরা 260 টাকা আয়কর হিসাবে কেটে নিয়েছে। নিঃসন্দেহে পূর্ব ঘোষিত সমস্ত অর্থের দাবি করবার অধিকার আমার আছে। বাহ বাহ বাহ, দারুণ! হেসে উঠল বাসুদেব আপন মনেই। গণেশ দ্রাভিড তার অনেকটা পরিশ্রম লাঘব করে দিয়েছে, কিন্তু ওর ভাইটিকে অনুসন্ধান করে সহজেই সংগ্রহ করল বাসুদেব 2 ভাইয়েরই ঠিকানা। ওরা পুনাতেই আছে। মামলায় সাক্ষী দিতে হবে, তাদের শনাক্তকরণ করতে হবে। আরও সংবাদ পেল ওই 2 দ্রাভিড ভাই নাম করা গুন্ডা। ইতিপূর্বে জালিয়াতি ও মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে তাদের শাস্তি হয়েছে। পুনার একান্তে একটি বাড়ি। গণেশ আর রামচন্দ্র এখানেই থাকে। বাসুদেব রোজই রাতের অন্ধকারে ওখানে যায়, ওদের গতিবিধি লক্ষ্য করে, চিনে নেয় 2 ভাইকে, ভুল না হয়। শেষে একদিন সন্ধ্যাবেলা কয়েকজন জুয়ারিকে নিয়ে 2 ভাই রুদ্ধদ্বার কক্ষে বসে তাস খেলছে। চারদিকে ছড়ানো মদের বোতল, বারসাইয়ের টুকরো, খুচরো সিকি, দোয়ানি, পয়সার ঝনৎকার। দরজায় কে যেন টোকা দিল। বেরিয়ে এলো ওদের মা। দেখল তকমাধারী অল্প বয়সী একটি চাপরাশি। কি চাই? সেলাম করে চাপরাশি ছোকরা বললে, এসপি সাহেব রামচন্দ্র আর গণেশবাবুকে সেলাম দিয়েছেন কালকের মামলায় কিভাবে সাক্ষী দিতে হবে তার তালিম দেওয়ার জন্য। ওদের মা ঘরে গিয়ে খবরটা দিল। গণেশ বেরিয়ে এসে প্রশ্ন করল চাপরাশিকে, বড় সাহেব কোথায় আছেন? থানায় অপেক্ষা করছেন স্যার। ও আচ্ছা, আমরা এখনই আসছি। এমন আহ্বান প্রায়ই আসে, ওদের সন্দেহ করবার কারণই নেই। তৈরি হয়ে নিতে ওরা ঘরের ভিতর ঢুকল। ছদ্মবেশী চাপরাশিও সরে দাঁড়ালো অন্ধকারে। পকেট থেকে বার করল বড়দার ফেলে যাওয়া রিভলভারটা। একটু পরেই বেরিয়ে এলো 2 ভাই, গণেশ আর রামচন্দ্র। দুবার গর্জন করে উঠল বাসুদেবের পিস্তল। গণেশ মারা গেল তৎক্ষণাৎ, রামচন্দ্র পরদিন। বাসুদেব এবং রানাডে ধরা পড়ল অনতিবিলম্বে। বাসুদেব কি খুশি, আর তাকে পালিয়ে বেড়াতে হবে না। বড়দা আর মেজদা দেখে নিক, সেও কম যায় না। জবানবন্দিতে সে দৃঢ় স্বরে বললে, হ্যাঁ, 2 ভাইকেই সে বধ করেছে স্বহস্তে। উদ্দেশ্য প্রতিশোধে নেওয়া। বলেছিল, he claimed all the ducats offered by the government, but forget to pay his own due to his motherland.
জ্যেষ্ঠ দামোদর হরিচাপেকারের ফাঁসি হল 18 এপ্রিল 1898। কনিষ্ঠ বাসুদেব মেজদার আগে এগিয়ে গেল 8 মে 1899। দামোদরের বন্ধু আয়ার্স্ট হত্যাকারী রানাডে 10 মে 1899। মধ্যম ভ্রাতা বালকৃষ্ণ তার দুদিন পর 12 মে 1899। বিচারক যখন বাসুদেবের মৃত্যুদণ্ডাজ্ঞা ঘোষণা করলেন তখন চট করে দাঁড়িয়ে উঠেছিল কিশোর ছেলেটি। হাত দুটি জোর করে বলেছিল, ধর্মাবতার, আমার একটি আর্জি আছে। মৃত্যুপথযাত্রীর শেষ আর্জি শোনার নিয়ম আছে। বিচারক বললেন, বলো। আপনি দয়া করে আমাকে 2 বার ফাঁসি দেবার হুকুম দিন ধর্মাবতার। একবার মাত্র ফাঁসি হলে আমি কেমন করে বুঝব কোন হত্যাকাণ্ডের জন্য ফাঁসি হলো আমার, রামচন্দ্র না গণেশ? বিচক্ষণ বিচারক ওই কিশোর মৃত্যুপথযাত্রীর প্রশ্নের জবাব দিতে পেরেছিলেন বলে মামলার নথিতে কিছু লেখা নেই। তবে জেলখানার ইতিহাসে লেখা আছে, ফাঁসির দিন সকালে যখন প্রহরীরা ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে তখন করিডোরের অন্ধ প্রাচীরের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সে হাঁকার দিয়েছিল, মেজদা, আমি চললাম। থমকে দাঁড়িয়ে পড়েছিল প্রহরীর দল। পাষাণ প্রাচীর ভেদ করে ভেসে এলো বালকৃষ্ণের কণ্ঠস্বর, ঠিক আছে রে বাসুদেব, বড়দাকে বলিস এ হপ্তার শেষেই আমি আসছি। এত কথা আমি সে যুগে কিছুই জানতাম না। আমি তো তখন ওদের নামই জানতাম না। রাসু জানত, আর জানত কানাই। কানাই পুনাতেই পড়াশুনো করেছে। সে নাকি এইসব ঘটনা বিস্তারিতভাবে শুনেছিল তার সহপাঠী একটি মারাঠি ছেলের কাছে, ওই যার নাম ছিল বিষ্ণু গণেশ পিংলে। অগ্নিযুগের ইতিহাসে ওই 4 জন হচ্ছেন শহীদ, দামোদর, রানাডে, বালকৃষ্ণ আর বাসুদেব। আমি তো আজও ওদের বীরত্বে, ওদের নিঃস্বার্থ আত্মদানের মধ্যে কোনো ফারাক দেখি না। কানাই কিন্তু দেখেছিল তার হিরো ছিল ওই কিশোর বয়সী বাসুদেব, চাপরাশি সেজে যে দুটো মির্জাফরকে সরিয়ে দিয়েছিল দুনিয়া থেকে, বিচারককে যে অন্তিম মিনতি জানিয়েছিল 2 বার ফাঁসির হুকুম জারি করতে। মহারাষ্ট্রে যখন এই নাটক মঞ্চস্থ হচ্ছিল তখন বরোদা রাজ্যে অলক্ষ্যে ঘনিয়ে উঠেছিল আর এক নতুন নাটক। অরবিন্দ তখন সেখানে শিক্ষকতা করতেন। তিলক মহারাজের আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বটে, কিন্তু গুপ্ত সমিতি গঠনের প্রেরণা তিনি বোধহয় প্রথম পান ঠাকুর সাহেবের কাছে। এই ঠাকুর সাহেব যে আসলে কে তা ইতিহাস আজও জানে না। শ্রী অরবিন্দ অনেক পরে বলেছিলেন যে উনি ছিলেন উদয়পুরের একজন বিশিষ্ট জায়গিরদার এবং তার কৌলিক উপাধি ছিল ঠাকুর। অরবিন্দ ঠাকুর সাহেবের অনুরোধে মধ্যপ্রদেশে গিয়ে ওই সব সামরিক ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেছিলেন। মিলিটারির মধ্যে ভাঙন ধরানো যায় কি না তা দেখতে গিয়েছিলেন। আমেদাবাদ কংগ্রেসে তিলক মহারাজের সঙ্গেও তার কিছু গোপন আলাপচারি হয়েছিল। এরপরেই বরোদা থেকে অরবিন্দের নির্দেশে বাংলাদেশে গুপ্ত সমিতি গঠন করবার ব্রত নিয়ে এসে হাজির হলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বরোদার গায়কোয়াড় বাহিনীতে একজন সৈনিক ছিলেন তিনি। মিলিটারি ট্রেনিং ও নিয়মানুবর্তিতা তার জানাই ছিল। কলকাতায় এসেই যতীন্দ্রনাথ আপার সার্কুলার রোডে একটা আখড়া খুলে বসলেন। শুভ উদ্দেশ্য তস্কর ও পরস্যাপাহারীদের বিরুদ্ধে আত্মরক্ষা করবার উদ্দেশ্যে যুবকবৃন্দকে শিক্ষিত করে তোলা। বক্সিং, কুস্তি, অশ্বারোহণ, সন্তরণ, ক্রমে ছোড়া খেলা, লাঠি খেলা, এমনকি ফেন্সিং বা তরোয়াল চালানো। 1 বছরের ভিতরেই যতীন্দ্রনাথ সুন্দর একটি প্রতিষ্ঠানের বীজ বপন করেছিলেন। পরের বছর উৎসাহিত হয়ে অরবিন্দ তার ভাই বারীন্দ্রকে পাঠালেন যতীন্দ্রকে মদত জোগাতে। অরবালিয়ায় অবিনাশচন্দ্র ভট্টাচার্য এসে যোগ দিলেন ওদের সঙ্গে। ওরা 3 জনে কাজ ভাগ করে নিলেন। অবিনাশ দেখলেন অর্থনৈতিক দিক, চাঁদা আদায় করার ব্যাপারটা, যতীন্দ্র আখড়া পরিচালনা এবং বারিন্দের কাজ ছিল প্রচার। অনতি বিলম্বে দেশের এখানে ওখানে গড়ে উঠল একই ধরনের আখড়া।
কটকে, বাঁকুড়ায়, রাঁচিতে, দিনাজপুরে, রংপুরে, ময়মনসিংহে, ঢাকায়, বসিরহাটে এবং নদিয়ার কৃষ্ণনগরে। যতীন্দ্রনাথ অনুভব করেছিলেন বিভিন্ন সংগঠনগুলি একটি কেন্দ্রীয় কমিটির পরিচালনায় থাকলে ভালো হয়। মূলত তারই প্রচেষ্টায় এমন একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হল, যার প্রেসিডেন্ট হলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, যুগ্ম ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ ও চিত্তরঞ্জন এবং কোষাধ্যক্ষ হলেন সুরেন্দ্রনাথ ঠাকুর। ভগিনী নিবেদিতা এই কেন্দ্রীয় সমিতিতে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও তার সক্রিয় সহানুভূতি ছিল এই প্রতিষ্ঠানের প্রতি। অর্থ দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন সে যুগের বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তি, যাদের মধ্যে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, অবিনাশচন্দ্র চক্রবর্তী, ময়মনসিংহের সূর্যকান্ত আচার্য চৌধুরী, যোগেন্দ্রচন্দ্র বিদ্যাভূষণ, সখারাম গণেশ দেউস্কর এবং রাজা সুবোধচন্দ্র মল্লিকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যে অরবিন্দকে পরে পণ্ডিচেরিতে অর্থাভাবে অর্ধাসনে দিন কাটাতে হয়েছিল, তিনিও প্রচুর অর্থ ব্যয় করেছিলেন এই প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে। প্রতিষ্ঠানের আপাত উদ্দেশ্য, যা লিখিতভাবে ঘোষিত হয়েছিল, তা আগেই বলেছি, যুবকবৃন্দকে আত্মরক্ষায় শিক্ষিত করে তোলা। কিন্তু আসল উদ্দেশ্য ছিল আখড়া থেকে বেছে কয়েকজনকে নিয়ে গুপ্ত সমিতি গঠন করে তাদের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে তোলা। আপার সার্কুলার রোডের আখড়ায় যখন এসে পৌঁছল রাসু, তখন বেলা পড়ে এসেছে। বৃষ্টিতে রাস্তায় জল দিচ্ছে। আপার সার্কুলার রোডের খোয়া বাঁধানো রাস্তায় বাবুদের চৌঘড়ি ব্রুহাম বার হয়েছে। সাহেব বিবিদের সান্ধ্য ভ্রমণের আয়োজন। কুঞ্চির বেড়া দিয়ে ঘেরা একটা ফাঁকা মাঠ, একান্তে একটি টালির ছাদ, ওটাই আখড়ার অফিস। মাঠের একদিকে কয়েকজন কুচকাওয়াজ করছে, তাদের সকলের ঊর্ধ্বাঙ্গ নগ্ন, নিম্নাঙ্গে কোপনি। ও প্রান্তে খানিকটা জায়গায় মাটি কোপানো, কুস্তির আখড়া। জনাচারেক লোক সেখানে কুস্তি লড়ছে। রাসু একটুক্ষণ দাঁড়িয়ে ওদের লড়াই দেখল। একজন যুবক এসে বললে, কাকে খুঁজছো ভাই? এটা কি ব্যারিস্টার পি মিত্রের আখড়া? হ্যাঁ, কেন? যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানে আছেন? না, যতীনদা তো এখানে থাকেন না। তুমি কোথা থেকে আসছো? যতীন্দ্রনাথের আখড়া কোনটা বলতে পারেন? না না, তুমি ভুল বুঝছো, এটাই যতীনবাবুর আখড়া। তবে তিনি এখন এর পরিচালক নন, এখন আমিই ছেলেদের শেখাই। আমার নাম শ্রী বারীন্দ্রনাথ ঘোষ। তুমি কোথা থেকে আসছো ভাই? রাসু একটু চিন্তা করে বললে, আমি আসছি চন্দননগর থেকে। সেখানকার ডুপ্লে কলেজে প্রিন্সিপাল শ্রীযুক্ত চারুচন্দ্র রায়মশাই আমার হাতে যতীনবাবুর নামে একটা চিঠি পাঠিয়েছেন। বারীন্দ্রবাবু বললেন, তুমি আমার সঙ্গে অফিসে এসো। অফিস ঘরে রাসুকে বসিয়ে বারীন্দ্র বললেন, চারুবাবুর সঙ্গে যদিও প্রত্যক্ষ আলাপ নেই, তবু তার নাম আমি শুনেছি। যতীনবাবুই বলেছেন, উপেন্দ্রনাথও বলেছেন। সর্বশেষে বললেন, তুমি যতীনবাবুর চিঠিখানা আমাকে দিতে পারো। আমিই এখন যতীনবাবুর কাজকর্ম দেখাশুনো করছি। রাসু একটু ইতস্তত করে। বারীন্দ্রনাথকে তা সে জানে না, তবে এটুকু নিশ্চিত যে তিনি গোয়ালিয়র রেজিমেন্টের ভূতপূর্ব সৈনিক নন। তিনি কেমন করে হদিশ বাতলাবেন ওই চক্রবুহে ঢোকা সুড়ঙ্গ পথটা কোথায়? বারীন্দ্রনাথ ওকে ইতস্তত করতে দেখে বললেন, বন্ধ খাম? আগে না, খোলা চিঠি। তবে দেখি। খোলা চিঠি বটে, তবে সৌজন্যবোধে রাসু সেটা পড়ে দেখেনি। নাম না লেখা খোলা খামটা এবার সে বাড়িয়ে ধরে। বারীন্দ্র চিঠিখানা পড়লেন, তারপর হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, কই, কী জিনিস তিনি তোমার হাতে পাঠিয়েছেন দেখি? রাসু অবাক হয়ে বলে, জিনিস? না তো, ওই চিঠি ছাড়া আর কিছু তো মাস্টারমশাই আমার হাতে দেননি। বারীন্দ্র রাসবিহারীকে আপাদমস্তক দেখে নিয়ে খোলা চিঠিখানা বাড়িয়ে ধরেন ওর সামনে। বলেন, পড়ে দেখো। রাসবিহারী এতক্ষণে চিঠিখানা পড়ল। প্রীতি নিলয়েষু যতীনবাবু, আপনি সেবার বলিয়াছিলেন, তস্কর ও পরস্যাপহারীদের বিরুদ্ধে আত্মরক্ষায় উপযুক্ত করিতে আপনি দেশের যুবকবৃন্দকে তরোয়াল খেলা শিখাইতেছেন। দেশের বিভিন্ন স্থানে এইরূপ প্রতিষ্ঠান গড়িয়া ওঠা বাঞ্ছনীয়।
দুষ্কৃতকারীগণের দমনে সদাশয় ইংরাজ ও ফরাসি সরকার পুলিশ ও ফৌজ মোতায়েন করিয়াছেন বটে, তবু তাহাদের সাহায্য করিতে যুবকবৃন্দকে আত্মরক্ষায় শিক্ষিত করা একান্ত প্রয়োজন। একই উদ্দেশ্যে আমি এখানেও একটি আখড়া খুলিয়াছি। তরোয়াল খেলার ব্যবস্থা করিতে পারি নাই, বক্সিং ও কুস্তি শিখাই মাত্র। প্রসঙ্গত আমি একটি ভালো ইস্পাতের টুকরা পাইয়াছি। শান দিতে পারিলে ইহা একটি ডাবল এজড সোর্ড হইতে পারে বলিয়া আমার বিশ্বাস। আপনার আখড়ায় তরোয়াল খেলার ব্যবস্থা আছে জানিয়া ওই ইস্পাতের টুকরাটি পত্রবাহকের হস্তে পাঠাইলাম। দেখুন আপনার কাজে লাগে কিনা। শুভার্থী শ্রী চারুচন্দ্র রায়, 7th May 1904। রাসবিহারী দুবার পড়ল চিঠিখানা, তারপর মুখ তুলে বললে, বিশ্বাস করুন, ইস্পাতের টুকরোটা উনি আমার হাতে দেননি। হয়তো দেবেন ভেবেছিলেন, শেষ পর্যন্ত ভুলে গেছেন। বারীন্দ্র বিশ্বাস করলেন কিনা বোঝা গেল না, কিন্তু হঠাৎ তার নজর গেল দরজার দিকে। চকিতে চোখ তুলে বললেন, এ কি আপনি? খোলা দরজার সামনে এসে দাঁড়িয়েছেন 35 বয়সের একজন দীর্ঘদেহী যুবা পুরুষ। এক মুখ ঘনকৃষ্ণ দাড়ি, গোঁপ, চুলগুলো অবিন্যস্ত, চোখে উজ্জ্বল দৃষ্টি, ঠোঁটের কোণে চাপা হাসি, পরনে ধুতি ও পিরান। হ্যাঁ, যাওয়া হয়নি, ফিরে এলাম। তোমার সেজদা কলকাতায় আসছেন, ভাবলাম এখানেই তার সঙ্গে দেখাটা করে যাই। বারীন্দ্র অবাক হয়ে বললেন, সেজদা কলকাতায় আসছেন? কে বললে? চারুবাবু। চারুবাবু? কোন চারুবাবু? চন্দননগরের চারুচন্দ্র? কিন্তু আরে না না, চারুচন্দ্র দত্ত, ICS, সেজদার বন্ধু। চেনো না? আমাদের রাজা সুবোধ মল্লিকের ভগ্নিপতি। ও, দত্ত সাহেব। আগন্তুক কথা বলছিলেন বারিন্দের সঙ্গে, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ ছিল রাসবিহারীর উপর। কি জানি কেন রাসবিহারী আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। আগন্তুক একটা টুল টেনে নিয়ে বসে বলেন, এটিকে নতুন রিক্রুট? রাসবিহারী চিঠিখানা ওর দিকে বাড়িয়ে ধরে বলেন, না, ও এসেছে চন্দননগর থেকে আপনার সঙ্গেই দেখা করতে। আমি ভেবেছিলাম আপনি কলকাতা ছেড়ে চলে গেছেন, তাই। এই তাহলে যতীন্দ্রনাথ। যতীনবাবু চিঠিখানি আদ্যন্ত পড়লেন, তারপর রাসবিহারীর দিকে ফিরে বললেন, কই হে ইস্পাতের টুকরোখানা দেখি। এমন বিপদে রাসবিহারী কখনো পড়েনি। পুনরায় এসে আমতা আমতা করে বললে, মাস্টারমশাই এই চিঠিতে কেন ও কথা লিখেছেন সে জানে না। ওই ইস্পাতের টুকরো সম্বন্ধে তার সঙ্গে রাসবিহারী কোনো কথাই তো হয়নি। যতীন্দ্রনাথ মৃদু মৃদু হাসছিলেন, বললেন, তুমি পড়ো, কোথায় থাকো? খোশ গল্প শুরু হয়, উঠে পড়েন বারীন্দ্রনাথ। তিনি কাজের মানুষ, বলেন, আপনি বসুন যতীনবাবু, আমি আসছি, আখড়ায় ছেলেরা রয়েছে। বারীন্দ্রনাথ বেরিয়ে গেলেন। রাসবিহারী তৎক্ষণাৎ প্রশ্ন করে, আপনি গোয়ালিয়র রেজিমেন্টে ছিলেন? হ্যাঁ, কেন বলো তো? কেমন করে ঢুকলেন ওখানে, বাঙালি পরিচয়ে? যতীন্দ্রনাথ ক্রমশ কৌতূহলী হয়ে ওঠেন। একে একে প্রশ্ন করে জেনে নেন রাসবিহারীর নারী নক্ষত্র। মাস্টারমশাই বলেছিলেন যতীনবাবুকে নিঃসংকোচে সে সব কথা বলতে পারে, তাই কোনো সংকোচ করল না রাসু। যতীন্দ্রনাথও প্রশ্ন করে জেনে নিলেন সব ঘটনা। কথা প্রসঙ্গে কামালউদ্দিন সাহেবের প্রসঙ্গও উঠল, পলাশির যুদ্ধের কথাও। সব শুনে উনি বললেন, ফোর্ট উইলিয়ামে ওরা তোমাকে ঢুকতে দেবে না। জানি, আমি চেষ্টা করেছিলাম, ওরা মেরে ধরে হাঁকিয়ে দিল। যতীন্দ্রনাথ জানলা দিয়ে বাইরে তাকিয়ে চুপ করে বসে রইলেন। রাসবিহারী আবার বলে, তাহলে আপনি আমাকে কি করতে বলেন? আমি এই আখড়ায় যোগ দেব? আমি লাঠি খেলা জানি। যতীন্দ্রনাথের দৃষ্টি দূর আকাশের থেকে ফিরে এলো না। সেখানে অস্তমিত সূর্যের উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটা নিঃসঙ্গ চিল। সেদিকে তাকিয়েই উনি বললেন, দুদিন আগে হলে আমি বলতাম আলবাত, কিন্তু আজ সে কথা বলার অধিকার আমার নেই, কারণ তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি নিজেই এখানে থাকছি না। কোথায় যাচ্ছেন আপনি?
উত্তর ভারতে, যুক্তপ্রদেশ অথবা পাঞ্জাবে, এখনো ঠিক করিনি। কেমন যেন সন্দেহ হলো রাসুর। বললে, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে? এবার দৃষ্টিটা ফিরে এলো। বললেন, না না, আমাদের উদ্দেশ্য এক, এক গুরু নির্দেশেই কাজ করছি আমরা, শুধু ক্ষেত্রটা বিভিন্ন হয়ে গেল। রাসু একটু ঝুঁকে পড়ে বললে, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান না। অবাক হলেন যতীন্দ্রনাথ। ওকে আপাদমস্তক আবার দেখে নিয়ে বললেন, তা এখন কেমন করে বলি? যদি নতুন জায়গায় নতুন করে শুরু করতে পারি, ডাক দেব তোমাকে। রাসু বললে, একটা কথা যতীনদা, আপনাদের আসল উদ্দেশ্য তো তাহলে মাস্টার মশাই কেন লিখেছেন ইংরাজ আর ফরাসি পুলিশকে মদত দিতে? হাসলেন যতীন্দ্রনাথ। বললেন, বোকা ছেলে, খোলা হাত চিঠিতে। রাসবিহারী তাকে বাধা দিয়ে বলে ওঠে, কিন্তু আপনাদের দলে আইসিএসও তো রয়েছে। আইসিএসের চাকরি যে নিয়েছে সে তো ও দলের। আইসিএস? কার কথা বলছো তুমি? ওই যে আপনি বললেন শ্রী চারুচন্দ্র দত্ত আইসিএস। মিষ্টি হাসলেন যতীন্দ্রনাথ। তারপর বললেন, ভারতীয় আইসিএসরা আমাদের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতক, তাই মনে করো তুমি? এই তো? নিশ্চয়ই। কিন্তু ট্রেইটার হবার জন্য তো মানুষের ট্রেইটার হয়, কি বলো? রাসু চুপ করে যায়। তার কথায় তাকে ফিরিয়ে দিয়েছেন যতীন্দ্রনাথ। টেবিলের উপর থেকে একখণ্ড কাগজে নিয়ে যতীন্দ্রনাথ 2-4 লাইন লিখে ওর দিকে বাড়িয়ে ধরে বলেন, পড়ো, চারুবাবুকে চিঠিখানা দিয়ে দিও। রাসু দেখলে সংক্ষেপে লেখা আছে, প্রিয় চারুবাবু, আপনার পাঠানো উপহার পত্রবাহকের হাতে পাইলাম, কিন্তু ঘটনাচক্রে উপহারটি আমি গ্রহণ করিতে পারিলাম না। পত্রবাহকের হাতেই প্রত্যর্পণ করিলাম। কেন এটি নিজ ব্যবহারের জন্য গ্রহণ করিতে পারিলাম না, তা পত্রবাহকই জানাইবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ইতি যতীন্দ্রনাথ। রাসবিহারী চিঠিখানা পড়ে মাথা নিচু করে বসে থাকে। যতীন্দ্রনাথ সকৌতুকে বলেন, কই, তুমি তো এবার বললে না উপহারটা কেমন করে তোমার হাতে ফেরত দিলাম? চিঠি ছাড়া আর তো কিছু দিইনি তোমাকে। রাসবিহারী এতক্ষণে চিঠি দুটির গূঢ় অর্থ বুঝতে পেরেছে। তাকেই দুমুখ তরোয়াল বলে ইঙ্গিত করেছিলেন মাস্টারমশাই। লজ্জায় সে মুখটা তুলতে পারে না। যতীন্দ্রনাথ ওর কাঁধে একটা হাত রেখে বললেন, বুদ্ধি খুলছে না ভাই? ইস্পাতটাকে এভাবে নিজে নিজেই ধার দিয়ে নিও কেমন, যেন মরচে না ধরে। বড় খাঁটে ইস্পাত গচ্ছিত রইল তোমার জিম্মায়। রাসবিহারী নত হয়ে ব্রাহ্মণের পদধূলি গ্রহণ করল। যতীন্দ্রনাথ 2 হাত তুলে আশীর্বাদ করলেন ওকে। 1904 সালে জগদ্ধাত্রী পুজোর দিন গোসাইঘাটের ধারে জোড়া অর্জুন গাছতলায় বসে রাসবিহারী এ গল্পই শুনিয়েছিল আমাকে। তারপর দীর্ঘ 5 বছর তার সঙ্গে আমার দেখা হয়নি। এরপর তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল সাহারানপুরে 1909 সালে। 5 থেকে 9 এই বছরে বাংলাদেশের উপর দিয়ে প্রচণ্ড একটা ঝড় বয়ে গেছে। বিপ্লবী দলগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, তারপর মুজফ্ফরপুরে ক্ষুদিরামের ফাঁসি, প্রফুল্লের আত্মহত্যা, এসব ইতিহাস তো তোমরা জানোই। ঠিক তারপরেই হলো মুরারিপুকুর তল্লাশি। যা আশঙ্কা করেছিলেন যতীন্দ্রনাথ তাই হলো। এক খ্যাপলা জালে কেন্দ্রীভূত বিপ্লবীদের সকলেই একসঙ্গে ধরা পড়লেন। ওই সঙ্গে গ্রেফতার হলেন অরবিন্দ এবং চন্দননগরের চারু রায়। সিআর দাসের কৃতিত্বে আইনের ফাঁকে ছাড়া পেলেন অরবিন্দ এবং ফরাসি প্রজা হওয়ায় চারুচন্দ্র। নরেন রাজসাক্ষী হল। সত্যেন আর কানাই জেল হাসপাতালেই তাকে গুলি করে মারল। সেসব তো তোমরা জানো, নতুন করে তা বলার প্রয়োজন নেই। শুধু কানাই জেলের ভিতর কিভাবে রিভলভার পেয়েছিল এটা বোধহয় তোমরা জানো না, আমি জানি। কিন্তু সে কথা বলতে গেলে নিজের ঢাক নিজে পেটাতে হবে। তাছাড়া কানাইয়ের কথা তো আজ তোমরা শুনতে চাওনি আমার কাছে। ওই যে বললাম
এরপর 5 বছরের ইতিহাস আমার অলক্ষ্যে লেখা হয়েছে রাসুর জীবনে। তার সঙ্গে আমার পত্রালাপ অবশ্য বরাবর ছিল। চন্দননগর থেকে চিঠি যেত, প্রেরক চন্দননগরবাসী জনৈক আমির চাঁদ, প্রাপক দেরাদুনের মানিকলাল। তার জবাবও আসতো এইভাবে। এই প্রসঙ্গে একদিনের কথা মনে পড়ছে, অনেক দিন পরের কথা। সেটা কাশিতে বাঙালি টোলায়। আমি, রাসু, বসন্ত আর শচীন সান্যাল বসে কথা বলছিলাম খোলা ছাদে। সেই আমলে রাসুর নাম ছিল চুচেন্দ্রনাথ দত্ত। ওর অসংখ্য ছদ্মনাম ছিল, এক এক এলাকায় এক এক যুগে তার এক এক নাম। কোথাও সে বাঙালি, কোথাও সে নরেন সেন, কোথাও সে সুরেন দত্ত, কোথাও বা চুচেন্দ্রনাথ, কোথাও আবার সতীশচন্দ্র। বসন্ত হাসতে হাসতে বললে, আচ্ছা দাদা, শ্রীকৃষ্ণের মতো আপনারও অষ্টোত্তর শতনাম আছে বলে শুনেছি, কিন্তু এমন একটি বেয়ারা বিদঘুটে বেখাপ্পা নাম আপনি নিলেন কোন আক্কেলে? চুচেন্দ্রনাথ। চুচেন্দ্রনাথ কোনো ভদ্রলোকের নাম হয়? শুনলেই মনে হয় এটা ছদ্মনাম। চুচেন্দ্র কোনো বাঙালির নাম হতে পারে এ তো আমি ভাবতেই পারি না। রাসু মৃদু মৃদু হাসছিল। শচীনও ওকে চেপে ধরল। না দাদা, এড়িয়ে গেলে চলবে না, বলতে হবে। আপনি বহুবার আমাদের বলেছেন ছদ্মবেশ ধারণের সময় খেয়াল রাখতে হবে যাতে বেশটা স্বাভাবিক হয়, যেন সন্দেহ উদ্রেক না করে। তার নামের বেলা সেই থিওরিটা খাটালেন না কেন দাদা? রাসু অম্লান বদনে বলে, এই চুচেন্দ্রনাথ নামের জন্য দায়ী ওই হতবাগা শিরে। আমি তারস্বরে প্রতিবাদ করি, খবরদার রাসু, মিথ্যা অপবাদ দিবি না। আমি তোর নাম চুচেন্দ্রনাথ দেখেছি? চুচেন্দ্রনাথ ব্যর্থ। রাসু হাসতে হাসতে বলে, পরোক্ষভাবে। তারপর ওদের দিকে ফিরে বলে, উত্তর ভারতে আসার পরে আমি প্রথম ছদ্মনাম নিই মানিক। শিরে হলো আমির চাঁদ, বেশ স্বাভাবিক নাম, দিব্যি নাম। ও মা, 2 দিন পরেই আলাপ হলো দিল্লির আমির চাঁদজির সঙ্গে। তিনিও নাম লেখালেন আমার খাতায়। আমি ভাবি, লে হালুয়া, আমার হাতের লেখা চিঠি যদি চন্দননগরে পুলিশের হাতে পড়ে তবে টিকিতে টান পড়বে দিল্লির আমির চাঁদজি। পুলিশ ভাববে মাস্টারমশাইকে চিঠি লিখেছি আমি। চিন্তায় পড়লাম, ভবিষ্যতে আবার কোন মহাপ্রভু কি পিতৃদত্ত নাম নিয়ে খোঁয়ারে ঢুকবেন তা কেমন করে জানবো? তাই স্থির করলাম এমন নাম নেব যার আর জুড়ি নেই। ফলে আমি হলাম শ্রীযুক্ত বাবু চুচেন্দ্রনাথ দত্ত। নাও, জুড়ি খুঁজে বার করো তোমরা। সবাই হেসে উঠি আমরা। কিন্তু যে কথা বলছিলাম, রাসুর গল্প কোথা থেকে শুরু করব ফের? ওই 5 বছরের মিসিং ক্লিংক বাদ দিয়ে 1909 থেকে।